আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। বিয়েটা কি ছেলে খেলা নাকি যে যখন যাকে খুশি বিয়ে করব, আর ইচ্ছা হলো না ছেড়ে দিব? ব্যাস, অনেক হচ্ছে তোমার বড় বড় লেকচার। আমি পিচ্চি মেয়ের কাছে থেকে লেকচার শুনতে রাজি না। আমি বর্ণ বর্ণ চৌধুরী, আমি কারো কথা শুনি না। আমি যা চাই তা পাই, আর না পেলে তা জোর করেই ছিনিয়ে নেই। তোমায় তো বিয়ে করতেই হবে জান। আমি মরে গেলেও আপনার মতো গ্যাংস্টারকে বিয়ে করব না, সে কিনা আমার চোখের সামনে একটা মানুষকে মেরে ফেললো। আমি তাকে বিয়ে করব? এর থেকে আমার মরণ ভালো। বেশি কথা না বলে এই পেপারে সাইন করে দাও সুইট হার্ট। আর যদি না করো তার ব্যবস্থাও আমার কাছে আছে। আমি সাইন করব না। আপনি যা ইচ্ছে করতে পারেন। আমি আপনাকে ভালো জানতাম। আপনি আমার বাবার বন্ধুর ছেলে, তাই আমি আপনাকে ভাইয়া বলে ডাকতাম। আর আপনি কি করলেন? আমার বিশ্বাসের এই মূল্য দিলেন? আমি আপনাকে দেখে নিব। ছি! আরে জান, পরে দেখে নিও, আগে সাইনটা করো। রাতে দেখো যত খুশি তত। না, আমি সাইন করব না। ওকে। এই জনি, রনি, কামেন। বিন্দু সামনে তাকিয়ে চমকে যায়, কারণ দুইটা লোক তার বাবার মাথায় গান ধরে চোখ মুখ বাঁধা অবস্থায় নিয়ে এসেছে। ওর বাবা বলছে, তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ এভাবে? আমার চোখের বাঁধন খুলে দাও। আমি বেলাল জামান, বিশিষ্ট বিজনেসম্যান। একবার শুধু চোখের বাঁধন খুলে দাও, তারপরে দেখাবো তোমাদের খেয়ে বাঁচাবো। আমার গায়ে হাত, কার এত বড় সাহস? জনি, রনি, ওনার বাঁধন খুলে দাও। ইয়েস স্যার। শ্বশুর মশাই দেখে নেন আপনার একমাত্র মেয়ে জামাইকে। আমার সাহসের জন্য আমি আপনাকে নিয়ে এসেছি। কি চিনতে পারছেন? বর্ণ। বর্ণ, তুই আমাকে এইভাবে ধরে এনেছিস? লজ্জা করে না তোর? বাবার বয়সী একজনকে গুন্ডা দিয়ে এইভাবে ধরে এনেছিস? না, লজ্জা করেন। সেই দিন আপনার লজ্জা করেনি এভাবে বড় বড় ডায়লগ দিচ্ছেন? কি চাস তুই? চাই তো অনেক কিছু, কিন্তু এখন শুধু আপনার মেয়ে হলেই চলবে? আপনার মেয়েকে চাই আমি। বিন্দুর বাবা তখন খেয়াল করে বিন্দু চেয়ারে বসে কাঁদছে। মা মরা মেয়ে বিন্দু। বাবা তাকে খুব বেশি ভালোবাসে। বাবার জান হচ্ছে বিন্দু। খুব জেদি। যখন যেটা চায় তখন সেটাই দিতে হয়। দেখতে একদম পুতুলের মতো। গায়ের রং ফর্সা। চোখ দুটো মায়ায় ভরা। ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল রয়েছে, যার জন্য তার সৌন্দর্য আরো বৃদ্ধি করছে। বয়স 17 বছর। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সবার চোখের মনে বিন্দু। পাপা, তুমি এসেছো? আমায় এখান থেকে নিয়ে যাও পাপা। ও আমায় মেরে ফেলবে। দেখো না, তোমার বন্ধুর ছেলে আমায় বিয়ে করতে চাচ্ছে। বলে বিন্দু ওর পাপার কাছে যেতে নেয়, আর বর্ণ তার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মামুনি, তুমি চিন্তা করো না, আমি তোমায় নিয়ে যাব এখান থেকে। আর তুমি কি সব বলছো? ও আমার বন্ধুর ছেলে না। কিন্তু ওই গ্যাংস্টারটা তো তাই বলেছে আমায় পাপা। বর্ণ, আমার মেয়েকে ছেড়ে দে। ওর যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। আমি বুঝতে পারছি এই সব কিছু তোর সাজানো। ভালোই ভালোই বলছি, ছেড়ে দে। ছেড়ে তো দিব পাপা, তার আগে বিয়েটা করে নি। সবে তো শুরু। তোর বিনাশের দিন গুনতে থাক জামান। আমি ফিরে এসেছি তোর পাপের বিনাশ করতে। গ্যাংস্টার রূপে ছাড়বো না কাউকে আমি। নাও সাইন করো। না। রনি, জনি, স্টার্ট নাও। এ রনি যদি বিন্দুর বাবার মাথায় গান ঝালাতে নেয়, বিন্দু বলে ওঠে, না, আমি রাজি। আমার পাপাকে মেরো না। না মামুনি, তুমি এই বিয়ে করো না। ও তোমার ক্ষতি করবে। বর্ণ, তুই আমার উপর প্রতিশোধ নে। আমার উপর তোর খুব। তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করিস না। ওকে ছেড়ে দে, ও এখনো ছোট আছে। নো নো, আমি এত বড় কাঁচা খেলোয়াড় না। তোর দুর্বলতা হচ্ছে তোর মেয়ে। সো তোর মেয়েকেই আমি চাই। নাও সাইন করো। ভাইয়া প্লিজ, আমাদের ছেড়ে দেন। বিন্দু কেঁদে কেঁদে বলে কথাটা। ওর মুখ থেকে ভাইয়া শুনে বর্ণ আরো রেগে যায়। এই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাই লাগি? আর এইভাবে বানরের মতো লাফাচ্ছে কেন? আপনি আমার এই জন্মের ভাই লাগেন। কে জানে, ওই জন্মের হয়তো আপনি বানর ছিলেন। আমি আপনার কলা খেয়ে ফেলেছিলাম বলে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য এই জন্মের মানুষই আমায় বিয়ে করেছেন। আমি আবার ব্যানানা খেতে বেশি লাইক করি। আমি আপনাকে অনেকগুলো দিব। বানর ভাই, আপনি আমায় ছেড়ে দেন। বর্ণর কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এত বোকা বোকা কথা যে ও বলে তা জানা ছিল না। ও অনেক কষ্টে হাসিটা চেপে রেখে পেপার এগিয়ে দেয় সাইন করার জন্য। বিন্দু বাচ্চাদের মতো কাছে আর ওর পাপার দিকে তাকাচ্ছে। কোনো মেয়ে চায় না যে তার বাবা মা তার জন্য জীবন দেয়।
তেমন বিন্দুও চায় না তার বাবার কোনো ক্ষতি হোক তার জন্য। ও কিছু একটা ভেবে সাইন করে দিল। বলো আগে সাইনটি করেছে তাই বিয়েটাও হয়ে গেল। কাজে সে বিয়ে পড়ানো শুরু করে। দুইজনই 3বার কবুল বলে বিয়েটা স্বীকার করে। বিন্দু কেঁদে কেঁদে ওর পাপার কাছে যেয়ে জড়িয়ে ধরে। মামনি, আমি কিছু করতে পারলাম না তোমার জন্য। আমার সামনে ও তোমায় বিয়ে করলো জোর করে। আমি বেঁচে থেকে কি করলাম? আমার মেয়ে সর্বনাশ, আমায় দেখতে হলো। কেন বেঁচে আছি আমি? বর্ণ বলে। উঠে নিজের সর্বনাশ দেখার জন্য শ্বশুর মশাই, আজ থেকে শুরু আপনার কাছ থেকে একে একে সব কেড়ে নিব আমি। বিন্দু হাত ধরে বলে চলো। না, আমি কোথাও যাব না আমার বাবাকে ছেড়ে। এই মেয়ে, আমার সাথে চলো। আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। আজ থেকে আমি তোমার স্বামী, তুমি মিসেস বর্ণ চৌধুরী, বিন্দু জামান না। তো চলো আমরা সাথে গান বের করে। মামনি, তুমি যাও, আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো, চিন্তা করো না। একদিন সহ্য করো। জনি রনি, উনাকে সসম্মানে বাসায় দিয়ে এসো। জি স্যার। যান চলো আমার সাথে। বলি বর্ণ বিন্দুকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে। গাড়ি যায় চৌধুরী নিবাসে। বিন্দুকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে সামনের দিকে হাঁটছে। বিন্দু দেখছে কত সুন্দর, মনে হচ্ছে ফুলের বাগান। অনেকগুলো ফুল, চারিদিকে ফুলের গন্ধে মোমো করছে। মাঝে একটি দোলনাও আছে, পাশে রয়েছে ঝর্ণা। সব মিলিয়ে খুব ভালো লাগছে বিন্দুর। ও ভুলেই গেছে ও বর্ণের কোলে আছে। বর্ণ বিন্দুকে নিয়ে বাড়ির মেন গেটে পা রাখে। দাঁড়াও, মেয়েটি কে? মণিমা, বর্ণ কাউকে কৈফিয়ত দেয় না। চুপ, বেয়াদব। কিছু বলি না বলে এই না যে তুমি মাথায় চড়ে বসবে। আগে জানতাম তুমি গুন্ডামি করলেও মেয়েদেরকে সম্মান দিতে জানো, কিন্তু না, আমি ভুল। কোথা থেকে কোন মেয়েকে জোর করে নিয়ে এসছো? ব্যাস, তোমার কথা বলা শেষ? না, তুমি এক্ষুনি মেয়েটিকে সসম্মানে তার বাড়িতে দিয়ে এসো। ভুলে যেও না আমি আনয়া চৌধুরী এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে আমার ছেলের করে যাওয়া শখের বাড়িতে এইসব গুন্ডামি তো আমি করতে দিব না। গুন্ডামি যদি করতেই হয় তাহলে বাইরে যেয়ে করো, এই বাড়িতে না। বিন্দু এইসব শুনে চোখ অফ করে আছে। বাসায় সবাই নীরব দর্শকের মতো দেখছে, কারণ এখানে যে দুজন কথা বলছে তাদের দেখে এই বাসার সবাই ভয় করে। মণিমা, এই ভদ্র মহিলাটি হচ্ছে বর্ণের দাদি। এই বাড়ির সব কিছু তার কথা মতোই সবাই চলে, শুধু বর্ণ ছাড়া। মণিমা, আমি কোনো মেয়েকে তুলে নিয়ে আসিনি। ও হচ্ছে এই বাড়ির বউ, তোমার নাত বউ। বরণ করে ঘরে নেওয়ার ব্যবস্থা করো। ডাকো সবাইকে, বর্ণ বউ নিয়ে এসেছে তো। মণিমা সহ উপস্থিত সবাই বড় বড় শট খায়, কারণ সবাই জানে বর্ণ চৌধুরীর মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। হঠাৎ আজকে একটা মেয়ে কোলে করে নিয়ে এসে বলছে ওর বউ। এটা কেউ বিশ্বাস করতে পারছে না। এই বাড়ির বউ মানে? রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে বলবি এই বাড়ির বউ, বরণ করে ঘরে তোলো? তা তো হবে না। যেখান থেকে ওই মেয়েকে নিয়ে এসছিস আবার সেখানে রেখে আয়। আমি যাকে তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিনি মণিমা। আমি বেলাল জামানের মেয়ে বিন্দু জামানকে বিয়ে করে নিয়ে এসেছি। এতে তুমি বরণ করে ঘরে নিবা না না নিবা তা তোমার ব্যাপার, আমার না। আমি প্রতিশোধ চাই, কঠিন প্রতিশোধ। এদিকে বর্ণবিন্দুকে রুমে নিয়ে এসে খুব জোরে বেঁধে ফেলে দেয়। একটা মানুষের উপর সবচেয়ে বেশি ঘৃণা করলে তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। আহ, উফ, এভাবে কেউ ফেলে দেয়? ও মা গো, আমার হাড়গোড় সব ভেঙে গেল। রাক্ষস সুগানটা জলহস্তি লাগে না আমার? লাগবে জান, আর বেশি করে লাগবে, সবে তো শুরু। নিজেকে তৈরি করে নাও আমার প্রতিশোধে আগুন সহ্য করার জন্য। আমি নিজে যে আগুনে জ্বলছি, তোমাকেও সেই আগুনেই জ্বলতে হবে। আই প্রমিস। বিন্দু বুঝতে পারছে না বর্ণ কিসের প্রতিশোধের কথা বলছে। ও তো কিছুই করেনি, তাহলে এমন করছে কেন বর্ণ? বিন্দু বর্ণকে চেনে 3 মাস যাবৎ। প্রথমে বর্ণ বিন্দুকে তার বাবার ফ্রেন্ডের ছেলে বলে পরিচয় দেয়, বাট বিন্দু বিশ্বাস করে না। পরে আস্তে আস্তে বর্ণ ওদের ফ্যামিলির সব কথা বলে। বর্ণের বাবার সাথে বিন্দুর বাবার ছবি দেখায়, আর কিছু ফ্যামিলির ছবি দেখায়। সেই ছবিগুলোতে 2 ফ্যামিলির সবাই আছে। তারপর থেকে বিন্দু বর্ণের সাথে মাঝে মাঝে কথা বলতো, কিন্তু সেভাবে না। আজ বিন্দু কলেজ ছুটির পরে বাইরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই বর্ণ তাকে জোর করে তুলে নিয়ে আসে। তারপরের ঘটনাগুলো তো আপনারা জানেন।
বর্ণ বিন্দুর খুব কাছে চলে আসে। বিন্দু রেগে যেয়ে বর্ণের শার্টের কলার ধরে বলে, তুই গুন্ডা হতে পারিস, কিন্তু আমার কাছে দেখাতে আসবি না, ভুলে যাস না। আমি বিন্দু জামান, আমিও দেখে নিব তুই কি করতে পারিস। আর সাবধান করছি, আমার ছোঁয়ার চেষ্টা করবি না, তাহলে ভালো হবে না। আর তুই কিসের প্রতিশোধের কথা বলছিস? হ্যাঁ, আমি তোর কোন জন্মের পাকা ধানে মই দিছি? রাগ করলে বিন্দুর মাথা ঠিক থাকে না, তাই সে রাগের মাথায় কথাগুলো বলে দেয়। আমার কলার ছাড়ো। বর্ণ চৌধুরীর কলার ধরা এত বড় সাহস তোমার? মুখে তোতা পাখির মতো কথা ফুটেছে, তাই না? কথা থাকবে না। আর কি যেন বলছিলে, কিসের প্রতিশোধ? কোন জন্মের প্রতিশোধ? পরে বুঝতে পারবে। আর তোমার ছোঁয়া যাবে না। বলছো তো রেডি থেকো আজকে রাতের জন্য। বর্ণ কথাগুলো বলে ওয়াশরুমে যায়, আর বিন্দু এদিকে কাছে আর বলছে তার সাথে এমন কেন হলো, তার কি অপরাধ? কোন অপরাধে বর্ণের মতো একজনকে তার স্বামী হিসাবে পেল তার লাইফে? এদিকে আনোয়ারা চৌধুরী এসেছিল বর্ণকে রাজি করানোর জন্য, যাতে তার অন্ধ জীবনও প্রতিশোধের সাথে যেন বিন্দুর মতো নিষ্পাপ মেয়েকে না জড়ায়। কিন্তু বিন্দুর আর বর্ণের কথাগুলো সে শুনতে পারে। এই সেই মেয়ে যে বর্ণের মতো গুন্ডা, রাগী, জেদি ছেলেকে ঠিক করতে পারবে। ও ওর ভালোবাসা দিয়ে বর্ণের প্রতিশোধের আগুন নিভিয়ে দিবে। যদি আমি মেয়েটাকে ভুল না চিনি, মেয়েটাকে যে করেই হোক এই বাড়িতে রাখতে হবে। বলে নিচে গেল। কুসুম, ভোলা, কোথায় তোরা? বাসায় নতুন বউ এসছে, সেদিকে কি তোদের খেয়াল আছে? কেন মণিমা, কি করতে হইব? আর ভোলা বই তো বাহিরে গেছে ফুল আনতে। আজ আমাকে ছোট সাহেব বাহাসর হইবে, সেই জন্য ছোট সাহেব নিজেই দিয়া পাঠাইছে। কুসুম আর ভোলা হলো এই চৌধুরী বাড়ির কাজের মেয়ে ও ছেলে, খুব বিশ্বস্ত তারা। ও, তুই বর্ষাকে আমার কাছে ডেকে নিয়ে আয়। আচ্ছা। কিছুক্ষণ পর মণিমা, আমায় ডেকেছিলে? দিদিমণি, এসো আমার কাছে। এই নাও, মণিমা, এগুলো দিয়ে আমি কি করব? এই বেনারসি আর গহনাগুলো দিয়ে তোমার বৌমণিকে সাজিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু না, আমি বিয়েটা মেনে নিয়েছি, আর তোমরা সবাই বিন্দুকে ওই বাড়ির বৌমণি হিসেবে মেনে নিবা। ওকে মণিমা। বর্ষা হচ্ছে বর্ণের একমাত্র ছোট বোন, খুব মিষ্টি দেখতে। বর্ণ যতটা জেদি ও ততটা শান্ত, সবার আদরের সে। বিন্দু বসে থেকে কাঁদছে। বর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে সজোরে দরজা লাগিয়ে দিয়ে বাহিরে যায়। আহম, বিন্দু কারো গলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকায়, দেখে তার মতো বয়সী মিষ্টি একটা মেয়ে। কি তুমি আমাকে চিনতে পারছো না, তাই তো? আমি হচ্ছি রায়বাগিনী। বিন্দু ওর দিকে জিজ্ঞাসার ভঙ্গিতে তাকিয়ে থাকে। ও সরি, বুঝতে পারছো না তো? আমি তোমার একমাত্র ননদ, বর্ষা বৌমণি। বলেই জড়িয়ে ধরে। বিন্দু বর্ষায় এভাবে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে ও যেন বিন্দুর আপনজন, অথচ আজ তো দুইকে প্রথম দেখেছে। বর্ষা আরো অনেক মজার মজার কথা বলে বিন্দুকে হাসাচ্ছে। বিন্দু যেন এই বাড়িতে কাছের ও কথা বলার মতো মানুষ পেল। বৌমণি দেখো, তোমাকে কত সুন্দর করে সাজিয়েছি। বিন্দু কথার হাসির তালে এতটাই মগ্ন ছিল যে সে বুঝতেই পারেনি সাজ হয়ে গেছে। সে আয়নায় নিজেকে দেখে মেরুন কালারের শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। ভারী গহনাও পরিয়ে দিয়েছে। গহনাগুলো মনে হচ্ছে আগের হবে। কাজ অনেক ভারী, কিন্তু কাজগুলো অনেক সুন্দর। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে ছোট একটা স্টোনের টিপ, হালকা মেকআপ, সব মিলিয়ে বিন্দুকে পরের মতো লাগছে। বৌমণি, বলো। আজ ভাইয়া তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। যা সাজিয়েছি না, নজর না লেগে যায়। বর্ণের কথা বলতে বিন্দুর মুখটা ছোট হয়ে যায়, কারণ ওকে তো আজকে বর্ণের জন্য এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। বর্ণ জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়বে। না, এ হতে দেওয়া যাবে না, আমি কিছু একটা করতেই হবে। কি হলো বৌমণি, কোথায় হারিয়ে গেলে? কই না তো। কি না? কিছু না। আচ্ছা চলো, তোমায় ভাইয়ার ঘরে দিয়ে আসি। একথা শুনে বিন্দুর বুকের ভেতরে দমড়ে মরছে, শেষ হয়ে যাচ্ছে। মানুষ রূপে জানোয়ারের থেকেও নিজেকে আজ কিভাবে রক্ষা করবে? বর্ষা বিন্দুকে বর্ণের রুমে দিয়ে যায়। বিন্দু ঘুরে ঘুরে রুমটা দেখে। অনেক রকমের ফুল ও ছোট ছোট লাইট দিয়ে রুমটা সাজিয়েছে। এতটুকু সময়ের মধ্যে এত কিছু। বিন্দু বেডে যেয়ে ফুলের মধ্যে বসে আছে আর ভাবছে।
সব মেয়ের এই রাতটা নিয়ে কত স্বপ্ন থাকে যে তার স্বপ্নের রাজকুমারের সাথে এই রাতটা উপভোগ করবে, কিন্তু তার হলো না। বর্ণ সব শেষ করে দিল। যাকে ঘৃণা করি তাকে কিভাবে স্বামীর অধিকার দেব? এসব ভাবতে ভাবতে কেউ রুমে এসে দরজা নক করে দেয়। সেটা আর কেউ না, বর্ণ নিজেই। শয়তানি হাসি দিয়ে বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দুর হাত পা কাঁপছে। এক্ষুনি যে তাকে ছিঁড়ে খাবে মানুষটি, এই গুন্ডাটার উপর কোনো বিশ্বাস নেই তার। বর্ণ বিন্দুর খুব কাছে চলে যায়। আমার কাছে আসবেন না, দোহাই আপনার, প্লিজ আমায় ছেড়ে দেন। এই মেয়ে, কখন থেকে ডাকছি, কথা মাথায় ঢোকে না? আর এইভাবে না 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 করছো কেন? ও, তার মানে আমি গ্যাংস্টারটা আমার কাছে আসেনি। আমার মনের ভুল ছিল, ভয় পেয়ে পুরো শরীর আমার ঘেমে গেছে। কিন্তু ওই গুন্ডাটাকে বুঝতে দেওয়া যাবে না আমি ভয় পাচ্ছি। মনে সাহস নে বিন্দু। মনে মনে সুরাপুরে সামনের মানুষটার দিকে তাকায়। বিন্দু তাকিয়ে দেখে তার সামনে একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে মেরুন কালারের শেরওয়ানি পরেছে। ফর্সা হওয়ার জন্য এই কালারে তাকে আরো সুন্দর লাগছে। ধ্যাত, এত লম্বা যে ভালো করে দেখাও যাচ্ছে না। 6 ফিট লম্বা তো হবেই, চুলগুলো স্পাইক করা, সব মিলে হিরোর মতো দেখতে, যাকে বলে পুরাই ক্রাশ। ও যদি বিন্দুকে জোর করে বিয়ে না করে প্রপোজ করতো তাহলে বিন্দু রাজি হয়ে যেত। এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন আমার দিকে? এমনভাবে তাকিয়ে আছো মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে। আমার বুঝি লজ্জা করে না? বর্ণের কথায় বিন্দুর ঘোর কাটলো। বিন্দু ঘৃণা চোখে বর্ণের দিকে তাকায়। আপনার আবার লজ্জাও করে মিস্টার বর্ণ চৌধুরী? আপনার মতো গুন্ডার তো লজ্জা করার কথা না। কই, যখন আমায় তুলে নিয়ে এসে ব্ল্যাকমেল করে আমায় বিয়ে করলেন তখন কোথায় ছিল আপনার সেই লজ্জা? একটা কথা শুনে রাখুন মিস্টার চৌধুরী, এই বিন্দু কাউকে দেখে ভয় করে না। আপনি যত বড় কিলার, মাস্তান, গুন্ডা, সন্ত্রাসী হন না কেন, আমায় দেখাতে আসবেন না। আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা। আপনার ছায়াও আমি দেখতে চাই না। আর আপনি আমায় টাচ করার চেষ্টা করবেন না। কথাগুলো বলেই বিন্দু বসা থেকে শুয়ে পড়ে। বর্ণ এমনিতেই খুব রাগী টাইপের ছেলে, তার মধ্যে বিন্দু আজ ওকে অনেক কথা শুনিয়েছে যা সে নিতে পারেনি। আর বিন্দুর এভাবে শুয়ে পড়াতে প্লাস বর্ণের রাগ চরম পর্যায়ে উঠে যায়। বর্ণ এক ঝটকা দিয়ে বিন্দুকে বেড থেকে তুলে ফ্লোরে দাঁড় করায়। বিন্দু চোখে যায় বর্ণ এভাবে তাকে তুলিয়ে আনাতে। কি হয়েছে? এইভাবে আমায় দাঁড় করালেন কেন? এত বড় মেয়ে হয়েছে, আদব কায়দা শেখনি? মানে আপনি কি বলতে চাইছেন? আজ তো তোমার আর আমার ফুল সজ্জা। আর স্বামী রুমে আসলে যে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, এটুকু জানো না? সালাম করব আমি, তাও আবার আপনাকে? হাউ ফানি। করতে তো তোমাকে হবেই জান। কখনোই না। আপনার মতো নিচু লোক সালামের যোগ্য না। বন্ড রেগে যে ডয়েরি রাখা গানটা বের করে বিন্দুর মাথা টার্গেট করে। বিন্দু ভয় পেয়ে যায়। ওর জানা ছিল না যে বাসর রাতে কোনো স্বামী তার বউকে সালাম না করার জন্য এভাবে গান বের করে মেরে ফেলার দল ভয় দেখায়। অবশ্যই গুন্ডার কাছে অসম্ভব বলে কিছু নেই। বলা তো যায় না, মেরে যদি ফেলে দেয় তাহলে কেউ তো জানতেও পারবে না। আর এখানে সবাই গুন্ডাটার বাড়ির লোক আছে। সো সালামিটা করি, পরে যা হবে দেখে নিব। কি হলো, এবার তো করবে? হ্যাঁ, করছি। বলে সে বর্ণের পা ধরে সালাম করে। আর ওর চোখ দিয়ে পানি পড়ে, কারণ সে এমন একজনকে সালাম করছে যে কি না শুধু ঘৃণার যোগ্য। বর্ণবিন্দুকে ফ্লোর থেকে তুলে সামনে দাঁড় করায়। চোখের পানি তো আজ থেকে পড়তে শুরু, সুইটহার্ট। জমি রাখো, আজকে সব বের করে দিলে বাকি দিনগুলোতে কি করবে? এটাই তো তোমার সঙ্গী। আজ থেকে তোমার আর তোমার প্রতারক বাবার শাস্তি ভোগ করার সময় শুরু। কাউকে ছাড়বো না আমি। তোমার বাবাকে তো নাই। বিন্দু অযোধ্যার কাছে ও বর্ণের কথা কিছুই বুঝতে পারছে না, কিভাবে বা বুঝবে। বর্ণ তো শুধু প্রতিশোধের কথাই বলছে, কারণটা তো বলছে না। আর বিন্দুকে এভাবে কেউ কথা শোনায়নি। ওর আম্মা মারা যায়, ও তখন বলতে পারে না। কাজও তখন অনেক ছোট। ছোট থেকে ওর ওকে বাবা মায়ের আদর দিয়ে বড় করেছে, কোনো আঁচ আসতে দেয়নি ওর গায়ে। আর আজ সেই বাবাকে নিয়ে বর্ণ বাজে বাজে কথা বলছে। বিন্দু তো এটা সহ্য করবে না। বিন্দু মুখ খুলে, অ্যানাফ ইজ অ্যানাফ মিস্টার বর্ণ চৌধুরী। আপনার সাহস হয় কি করে আমার পাপার সম্পর্কে এভাবে কথা বলতে? আপনার মুখে আমি আমার পাপার নাম শুনতে চাই না। আপনি একটা নোংরা লোক। আপনাদের মতো জানোয়াররা সব কিছু করতে পারে।
বিন্দুর মুখে শেষের কথাটা শুনে বর্ণের মাথা চরম রাগ উঠল। বর্ণ অগ্নি দৃষ্টিতে বিন্দুর দিকে তাকিয়ে বলে, আমি জানোয়ার নোংরা লোক ভেবেছিলাম কিছু করব না, কিন্তু এখন দেখছি তুমি সেটাই চাও। বর্ণ বিন্দুর দিকে এগোতে থাকে। বিন্দু পিছিয়ে যায়। এই রূপটাতে বর্ণকে হিংস্র বাঘের মতো লাগছে। বিন্দু পেছোতে পেছোতে বলে, কি করবেন কি আপনি? পুরো কথা না বলতে দিয়ে বর্ণ বেড়ে ফেলে দুহাত চেপে ধরে ওর উপর উঠে বিন্দু ভয়ে চিৎকার দিয়ে ওঠে। দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনোই আমার মুখে মুখে কথা বলবো না। কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বলল বিন্দু। বর্ণের রাগের মাত্রা বেশি ছিল, আর বিন্দুর বাবার উপর তার প্রতিশোধের নেশা ছিল, তাই সে বিন্দুর কান্না শুনতে পাচ্ছে না। বর্ণ এবার এক হাত দিয়ে বিন্দুর চুলের মুঠি ধরে, অন্য হাত দিয়ে বিন্দুর গলা চেপে ধরে। বর্ণ বিন্দুকে কিস করতে থাকে। বর্ণের বিন্দুর উপর এতটাই রাগ ছিল যে তার কিসগুলো কামড়ে পরিণত হয়। বিন্দু চিৎকার করতে করতে বলে, আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমায়। বর্ণ কিছুতে বিন্দুকে ছাড়ছে না। সে বিন্দুর ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে কামড় দিতে থাকে। শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে বুকও পেটে কামড় দিতে থাকে। বর্ণ যেন এক প্রতিশোধের খেলায় মেতেছে। সে তার মধ্যে নেই, তার কাছে এখন প্রতিশোধটাই আসল। রাত ৩টা। বিন্দু বর্ণের দেওয়া কিস নামের কামড়গুলো সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেন্সলেস হয়ে যায়। বিন্দিকে ওইভাবে ফেলে রেখে বর্ণ ডোর লক করে বাহিরে যায়। বর্ণ মনে মনে খুব খুশি আজ যে সে তার শত্রুর মেয়ের উপর প্রতিশোধ নিয়েছে। সবাই তো শুরু, এখনো তো অনেক কাজ বাকি আছে বর্ণের। ও ছাদে দিয়ে এসব ভাবছে আর সিগারেট খাচ্ছে। কিছু সময় পরে ভোরের আলো ফুটতে বর্ণ রুমে যায়। সে এমন কিছু দেখবে তা কল্পনা করতে পারেনি। বর্ণ বেডের দিকে তাকিয়ে দেখে বেডে একটা পরি শুয়ে আছে। বর্ণ বিন্দুকে এর আগে অনেকবার দেখেছে, কিন্তু তা প্রতিশোধের দৃষ্টিতে। ভোরের আলোতে বিন্দুকে দেখতে অনেক সুন্দর লাগছে, যাকে বলে ডানাকাটা পরি। বর্ণ বিন্দুর মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বিন্দুর মুখটা যেন মায়া ভরা। বর্ণের চোখ যায় বিন্দুর শরীরের দিকে। বর্ণ আতকে ওঠে যে কাল রাতে রাগের মাথায় মেয়েটার কি অবস্থাটাই না করেছে। নিষ্পাপ পিছিয়ে মেয়েটাকে সে রাক্ষসের মতো কামড় দিয়েছে। বিন্দুর ফর্সা শরীরে বর্ণের দেওয়া কামড়গুলো কেটে বসেছে। বিন্দু পুরা শরীরেই বর্ণ রাগের মাথায় কাল বাঘের মতো কামড় দিছে, যা বিন্দুর মতো পিছিয়ে মেয়ের এই যন্ত্রণা সহ্য হয়নি। বর্ণ অনুতপ্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যায়। বিন্দুর মাথার পাশে বেডে যে বসে। বর্ণ বিন্দুকে যে অবস্থায় রেখে গেছে সে অবস্থায় আছে। শাড়িটাও এলোমেলো হয়ে আছে, যার জন্য সব ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধ কল্পনাও করতে পারেনি সে বিন্দুর এমন অবস্থা করবে। বিন্দুকে এই অবস্থায় দেখে তার বুকের ভেতর কেঁপে ওঠে। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়। বর্ণ উঠে যেয়ে বিন্দুর জন্য মলম নিয়ে আসে। বিন্দুর ক্ষত স্থানে লাগানোর জন্য বর্ণ মলম হাতে নিয়ে যখন বিন্দুর ক্ষত স্থানগুলোতে লাগাতে যাবে, তখন বর্ণের আগের কথা মনে পড়ে যায়। তাদের সাথে ঘটে যাওয়া অত্যাচারের, অবিচার, আঘাতের কথা মনে পড়ে যায় বর্ণ। সাথে সাথেই ভয়ানক রূপ ধারণ করে। হাতের মলম ছুঁড়ে ফেলে দেয় বর্ণ। সেন্সলেস হওয়া বিন্দুকেও ছাড় দেয় না। বিন্দুকে ওই অবস্থায় বেডে বসিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে, আমি তোকে আর তোর বাবাকে কোনো দিনও ক্ষমা করব না। আরে তোরা তো মানুষ নামে অমানুষ। মানুষের শেখে তোরা শুধু কেড়ে নিতেই জানিস। তোদের মতো মানুষরা যে কেন বেঁচে আছিস? তোরা সমাজের কলঙ্ক। আমি তোকে আর তোর বাবাকে কিছুতেই ছাড়বো না। আরে তোর বাবার দেওয়া আঘাতের থেকে আমার দেওয়া আঘাত তো সামান্য মাত্র। তোদের বাবা মেয়েকে আমি আঘাতে আঘাতে শেষ করব। আমি জানি এখানে থাকলে আমি তোর উপর অত্যাচার করতে পারবো না। মণিমা বাধা দিবে। আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। কয়েকদিন ঘুমিয়ে নে শাস্তি করে, আর তো মাত্র কয়েকটি দিন তোদের বাবা মেয়ের শান্তির ঘুম আমি হারাম করব। বিন্দুর এখন আস্তে আস্তে করে জ্ঞান ফিরছে, কারণ বর্ণ যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলল তার উপর আবার কথা শেষ করে বর্ণ বিন্দুকে বেডে ফেলে দিয়ে যায়। বিন্দু সারা শরীরে খুব ব্যথা অনুভব করছে। মাথাটা ভারী লাগছে আর কানের কাছে ভাঙা চোরার আওয়াজ আসতেছে। বিন্দু কিছু বুঝতে পারছে না। সে একটু একটু করে চোখের পাতা খুলে চোখটা খোলার শক্তিটুকু পাচ্ছে না। বিন্দু এতটা খারাপ লাগছে তার বলে বোঝানো যাবে না। বিন্দু তাকিয়ে দেখে বর্ণ রুমের জিনিসগুলো ভাঙছে। বর্ণকে দেখতে একদম রাগী বাঘের মতো লাগছে। বিন্দু এমন অবস্থায় বর্ণকে দেখে ওর বুকটা ভয়ে কেঁপে ওঠে। সে কান্না করে দেয়।
কালকে বর্ণের দেওয়া আঘাতের ব্যথা ও আজকে এমন অবস্থায় বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায় ভয়ে। কিভাবে সেই মানুষ রূপী রাক্ষসটার কাছে থেকে মুক্তি পাবে? কি এমন ভুল করেছে সে যার জন্য এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? বিধি কিছু বুঝতে পারছে না। ওর চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি পড়ছে। মুখে হাত দিয়ে কাছেও যাতে করে ওই রাক্ষসটা শুনতে না পারে। এমন অবস্থায় যদি দেখে বিন্দু জেগে গেছে তাহলে ওকেও ছুঁড়ে ফেলে দেবে। বনের কিছুটা রাগ কমে যায়। ও বাহিরে যাওয়ার জন্য ডোর খুলতে যেতে নেয় আর তখনই কান্নার আওয়াজ শুনতে পারে। বেডে তাকিয়ে দেখে বিন্দু কাঁপছে আর ওর মাথা নড়ছে। ওপাশে হয়ে শোয়ার কারণে তার মুখটা দেখা যাচ্ছে না। বনের শয়তানি হাসি দিয়ে বিন্দুর দিকে এগিয়ে যায়। বিন্দু বুঝতে পারেনি, বুঝবে বা কি করে? ও তো অন্যদিকে মুখ করে দিয়ে কাছে, কিন্তু তাও বনের চোখ এড়াতে পারেনি। বর্ণ বিন্দুর কানের কাছে যেয়ে জোরে চিৎকার দেয়। আচমকাই এমন চিৎকারে বিন্দু খুব ভয় পেয়ে যায়। বিন্দু পেছনে ফিরে বর্ণকে দেখে জোরে জোরে কেঁদে দেয়। বিন্দুর এভাবে কাঁদো ও ভয় পাওয়া দেখে বর্ণ জোরে শব্দ করে হেসে দেয়। বিন্দুর কষ্ট পাওয়াতে ওর থেকে বেশি খুশি ব্যক্তি মনে হয় কেউ নাই। বর্ণ হাসি থামিয়ে বিন্দুকে এক ঝটকায় বেড থেকে তোলে। এমন আচমকাই এভাবে তোলাতে বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। বিন্দু দাঁড়াতে পারছে না ব্যথায়, ওর পুরো শরীর ব্যথা করছে। ও ফ্লোরে থাপ করে পড়ে যায়। বর্ণ বিন্দুর দিকে তাকিয়ে আছে। বিন্দু ওঠার মতো শক্তিটুকু হারিয়ে ফেলেছে। বর্ণ যে বিন্দুর পাশে ফ্লোরে বসে বিন্দু ক্ষীণের চোখে বর্ণের দিকে তাকায়। বর্ণ বলতে শুরু করে, কি জান, খুব কষ্ট হচ্ছে তাই না? কোথায় গেল তোমার বড় বড় লেকচার? শুধু একটু কামড়, সরি, কিস দিছি তাতে এমন অবস্থা? আর তো কিছু করিনি। কাল যা করেছি তারপর থেকে জানে যদি ভয় থাকে তাহলে আমার মুখে মুখে কথা বলবে না। আমি যা যা যেমন যেমন যেভাবে বলবো তাই করবে। আর এসব কাদার নাটক আমার সামনে করতে এসো না। তাড়াতাড়ি ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে এসো। বিন্দুর হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল কথাটা। বিন্দু চোখ বন্ধ করে আজোর ধারা কান্না করছে। ওর সাথে কাল থেকে যা যা হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। একটা খারাপ স্বপ্নের মতো লাগছে। এই মেয়ে, কথা শুনো না? জোরে কথা না বললে হয় না। বিন্দু নিচের দিকে হয়ে কাঁদছে। বর্ণ ওর গানটি নিয়ে বিন্দুর দিকে টার্গেট করে ধমক দিয়ে বলে, এখন যদি না ওঠো তাহলে আমি কি করতে পারি তা ভালো করে জানো তুমি। আর না জানলে বলো, আমি প্রয়োগ করে দেখিয়ে দেই। বিন্দু ভয় পেয়ে ধীরে ধীরে ওঠে ওয়াশরুমে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে কাঁদতে থাকে বিন্দু। কেন বর্ণ তার সাথে এমন করছে? বর্ণ কে? দেখে তো গ্যাংস্টার মনে হয় না। ও কেন এই পথে বেছে নেয়? কেন তাকে এসব করছে? বিন্দু জোরে জোরে চিৎকার করে কাছে আর নিজের শরীর বারবার ওয়াশ করছে। বিশেষ করে বর্ণ যে জায়গায় গুলিতে কামড় দিছে, শরীরে পানি পড়াতে বর্ণের কামড় ও আঁচড়ের দাগগুলো স্পষ্ট দেখা গেছে। বিন্দুকে তার বাবা কখনো কোনো কষ্ট দেয়নি। তাকে কেউ কখনো একটা থাপ্পড় অব্দি মারেনি। আর আজ তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। বিন্দু কেঁদে বলে, পাপা, আমি এই কষ্ট থেকে মুক্তি চাই। আমি আর এই গ্যাংস্টারটাকে সহ্য করতে পারছি না। তুমি আমায় নিয়ে যাও পাপা, আমি যে মরে যাব। চিৎকার করে বলছে। ওয়াশরুমে কেউ জোরে জোরে নক করে বিন্দু ভয় পেয়ে যায়। নক করার শব্দ ক্রমশই বাড়তে থাকে। মনে হচ্ছে এখন ডোরটা ভেঙে যাবে। বিন্দু কি করবে বুঝতে পারছে না। এই যে বর্ণের কাজ তা ভালো করেই জানে সে। একসময় শব্দটা কম হয়, বিন্দু হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু এটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। আবার নক করে। এবার বিন্দু খুব রেগে যায়। এমনিতেই ও সবসময় বিন্দুর উপর অত্যাচার করে। বিন্দুর শান্তিটুকু কেড়ে নিছে। আর এখন ওর মন খুলে কান্না করাটুকু সহ্য হচ্ছে না। বিন্দু উচ্চস্বরে কে বলে সাজালো কণ্ঠে। ওপাশ থেকে কেউ সাড়া দেয় না, বাট নক করার আওয়াজটাও আরো জোরে জোরে হয়। বিন্দু এক পর্যায়ে বিরক্ত হয়ে তাড়াতাড়ি শাওয়ার নেয়। কিন্তু সমস্যা, ও তো শাড়ি পরতে পারে না। কোনোদিন তো এই সব শাড়িও পরেনি। তো কি করবে এখন? বিন্দু শাড়ি হাতে নিয়ে ভাবছে। ঠিক তখন আবার কেউ নক করতে থাকে। বিন্দু আর না ভেবে শাড়িটা কোনো মতে শরীরের সাথে পেঁচিয়ে নেয়। ও রেগে যায়, মনে মনে বলে, আজ বের হয়ে গুন্ডাটাকে দিব। অনেক সহ্য করছি, আর না। বিন্দু চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় আর বলে, কি হয়েছে আপনার? আমায় কি শান্তি করে শাওয়ার নিতে দিবেন না নাকি? এত নক করা লাগে কেন? সারা রাত আমায় কষ্ট দিয়ে শান্তি হয়নি আপনার?
সকাল থেকে আবার শুরু করলেন। এক নাগারে কথাগুলো বলে বিন্দুর সামনে তাকিয়ে দেখে বর্ণ ওর দিকে তাকিয়ে হাসতেছে, আর বর্ণের পাশে বর্ষাও দাঁড়িয়ে আছে। বর্ষাও হাসছে মুখ টিপে টিপে। বিন্দু বর্ষাকে দেখে চমকে যায়। কাজ ও কথাগুলো বর্ণকে বলছে, কিন্তু বর্ষা কখন এলো? বিন্দু লজ্জা নিচের দিকে তাকিয়ে আছে। আর যাই হোক, সবাই তো জানে বর্ণ ওর স্বামী। রুমে বাজে কথা, বাজে ব্যবহার করে, কিন্তু কেউ তো জানে না। এখন বর্ষার সামনে বর্ণকে এইভাবে কথা বলা ঠিক হয়নি। তা ভেবে বর্ষার একটু অস্বস্তি লাগছে। থাকো বৌমনি, আর লজ্জা পেতে হবে না। আসলে অনেকক্ষণ যাবৎ থাক, আর বলতে হবে না। আর কি জানো বললে তখন? কে তোমায় সারা রাত কষ্ট দিয়েছে? যেমন ভাই ঠিক তেমন তার বোন, শুধু কেমন করে অন্যকে হেনস্থা করবে তা নিয়েই থাকে। এখন কি বলবো? তোর না শুনলেও চলবে। আহ দা, ছাড় না, লাগছে তো। আর আমি তোকে বলিনি, বৌমনিকে বলেছি। আর সেই বউটা যে আমার। আই সে বউ সোহাগী, এত যখন দরদ, তাহলে আমার এত সুন্দর গুলুমনি বৌমনিকে কষ্ট দিলি কেন? এই তুই যাবি এখান থেকে? যা বাবা, আমি কি করলাম? তুমি বলো বৌমনি। এদের ভাই বোনের লজ্জা বলতে কিচ্ছু নেই। এত বড় হয়ে গেছে তাও ঝগড়া এমন ভাবে করে দেখে মনে হয় 5 বছরের বাচ্চা। কি গো বৌমনি, কোথায় হারিয়ে গেলে? হুম। এই 1 মিনিট, এ কি বৌমনি? আমি তো কথা বলতে বলতে তোমায় এতক্ষণ খেয়ালই করিনি। এ কি পরেছো? শাড়ি কেউ এইভাবে পরে নাকি? দেখে তো মনে হচ্ছে শাড়ি না লুঙ্গি। ওরা দুজনেই আমার শাড়ি পরা নিয়ে হাসাহাসি করছে। আমি কি কখনো শাড়ি পরেছি নাকি যে এভাবে হাসবে? মনে হচ্ছে দুই ভাই বোনের মুখের মধ্যে ঝাল মরিচের গুঁড়ো দিই। আমায় নিয়ে হাসাহাসি করা, আমি সব সুদে আসলে উসুল করে নিব। আরে বর্ষা, তোর বৌমনি মনে হচ্ছে শাড়ি দিয়ে লুঙ্গি পরার প্র্যাকটিস করছে। কি গো বলো? এত বড় অপমান! আর এমন ভাবে কথা বলছে আমার সাথে, মনে হয় কতই না ভালোবাসে আমায়। কি গো? হ্যাঁ গো। থাক, কিছু আর বলি না, চুপ করে থাকাই ভালো। হেসে নাও তোমরা, আমারে তো চিনো না। আমার নামও বিন্দু, সবাইকে দেখে নিব। আগে পাপা এসে আমায় নিয়ে যাক। দা, তুই আর বৌমনিকে লজ্জা দিস না। আমি বরং তোমায় সুন্দর করে শাড়ি পরিয়ে দিই বৌমনি। এই তুই কেন ওকে শাড়ি পরিয়ে দিবি? কেন পারবো না? ওকে কিছু পরাতে হবে না তোর। না, অনেক হয়েছে। বর্ষা তো ভালোই বলছে, আর গুন্ডাটা বলছে কিছু পড়াতে হবে না। আমার খুব রাগ লাগছে ওর কথা শুনে। কেন পড়াতে হবে না? ও তো পরে দিতে চাইছে, আপনার সমস্যা কি? আর কিছুই পরে দিতে নিষেধ করছেন কেন? তবে কি আমি জন্মদিনের ড্রেস পরে বাইরে যাব? মানে? মানে বুঝলেন না? যখন জন্ম নিয়েছি তখন তো কোনো ড্রেস পরা ছিল না, তাই বলছি জন্মদিনের ড্রেস। যে আমি রাগের মাথায় কি বলে ফেললাম? এখন কি হবে? যেভাবে তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে খেয়ে ফেলবে। ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, বাট ওর সামনে হাসা যাবে না। এদিকে এসো। আমায় বলছেন? এই রুমে কি তুমি ছাড়া অন্য কেউ আছে? সবসময় শুধু ধমক দেন কেন রে? জন্মের পরে কি মুখে মধু বদলে নিম পাতা দিয়েছি? কি এত ভাবো? তা তখন থেকে কি জন্য বললে? কি কি কিছু বলিনি তো। ও তাই? এ কি, আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে? আর আমার শাড়িতে হাত দিয়েছেন কেন? প্লিজ আমায় ছেড়ে দিন, আমার কাছে আসবেন না। কেন, তোমার কাছে গেলে কি হবে? আমি তো তোমার স্বামী, তাই না? না, আমার কেমন জানি লাগছে, কেমন লাগছে? বলতে পারবো না। আমার দিকে এসো, আমি শাড়ি পরিয়ে দিব তোমায়। সবসময় না রোমান্স করার মুডে থাকি না তোমার মতো। আর ধমক খেয়ে চোখ খুলে তাকালাম, তাকিয়ে দেখি আমার শাড়ি পরা হয়ে গেছে। অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে তো গ্যাংস্টারটা, বাট ওনার ছোঁয়াগুলো আমার কেমন জানি পাগল করে দিয়েছিল। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ওর ঠোঁট দুটো আমার নেশার মতো টানছে ওর কাছে। আমি ওর খুব কাছে যে ওর ঠোঁটে ঠোঁট দিব ঠিক তখনই। আমি কিছু দেখিনি। বর্ণ সরে যায়। বিন্দু খুব লজ্জা পেয়ে যায়। বর্ণ বলে, তোর আবার কি হলো? যখন তখন নক না করে এসে পড়িস। এবার আমি একা আসিনি দা, আমার সাথে আমার একজন এসেছে। ওই তো দেখ। তাকে দেখলাম মণিমা এসেছে। যা, মণিমা কিছু দেখেনি তো? আমিও না, কোথায় আমার প্রতিশোধ নিব তা না করে ওর সাথে আমার সব বুঝিয়ে নিতে হবে। ওর প্রতি দুর্বল হলে চলবে না। ফ্রেশ হয়ে নিচে এসো, কথা আছে তোমাদের সাথে।
মণিমা আর বর্ষা চলে যায়। আমি ওনার দিকে তাকালাম। 1 মিনিটের ব্যবধানে ওনার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমার খুব ভয় লাগছে। কিছুক্ষণ আগেই এই চোখে ভালোবাসা দেখেছি আমি, আর এখন না। আমি কেন এসব ভাবছি? আমায় তো পালাতে হবে এখান থেকে। ওর কাছে গেলাম, ওর হাত শক্ত করে চেপে ধরে, এখান থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না, জানে মেরে দেব। মনে থাকে যেন কথাটা। এসব কথা যেন মণিমা জানতে না পারে। সবার সামনে আমার সাথে ভালোভাবে কথা বলবি। এই দাগগুলো ঢেকে রাখ। যদি ভুলেও কেউ দেখে তাহলে তোর এমন অবস্থা করব 3 মাস বেড থেকে উঠতে পারবি না। মনে থাকে যেন। ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। বিন্দু চোখ দিয়ে পানি পড়ছে, শব্দ করে কাঁদতেও পারছে না। ওর খুব ভয় পেয়ে আছে, আর পাবেই না কেন। কেউ যদি এইভাবে যখন তখন গান দিয়ে ভয় দেখায় আর এমনভাবে কথা বলে তাহলে যে কোনো মেয়েই ভয় পাবে। কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে এমন কেন করছে বর্ণ। ওর দোষটা কি? একটু আগেই বর্ণের চোখে বিন্দুর প্রতি লুকিয়ে রাখা ভালোবাসা দেখেছে বর্ণ। কোনটা ওর আসল রূপ? না, আমি আর পাচ্ছি না। আমি মুক্তি চাই এখান থেকে। পাপা, তুমি কোথায়? এদিকে মনীষার বসা ডাইনিংয়ে বসে ওয়েট করছে বর্ণ বিন্দুচর্ণ। কুসুম ও ভোলা দাঁড়িয়ে আছে। হঠাৎ মেইন ডোর দিয়ে কেউ চিৎকার করতে করতে ভেতরে আসে। বর্ণ চৌধুরী, কোথায় তুই? শয়তানের বাচ্চা, আমার বিন্দুকে ফিরিয়ে দে। আমি এসেছি তোর মতো শয়তানের কাছ থেকে আমার মেয়েকে নিয়ে যেতে। বেলু, এসছিস বাবা? দাঁড়িয়ে বেল্লাল জামালের কাছে যেতে চায়, পরে নিজেকে সামলে দেয়। না, আমি কি করেছি? আমি তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না। ওর জন্য আমি আমার সব হারিয়েছি। ও আমার বেলু না, ও বেলাল জামাল। আমার বেলু তো মরে গেছে সেই দিন, যেদিন আমি আমার সবকিছু হারিয়েছি। বেল্লাল জামাল চৌধুরী নিবাসে প্রবেশ করে, কিন্তু সে আজ একা আসেনি, কমিশনার সাথে নিয়ে এসেছে তার কলিজার টুকরাকে নিয়ে যেতে। কার এত বড় সাহস চৌধুরী নিবাসে এসে আনয়া চৌধুরীর সামনে উচ্চস্বরে কথা বলে? মণিমা, মরে গেছে। সকালবেলা আমার বাসায় চিৎকার করছেন কেন? আর কমিশনার যে, আপনি আমার বাড়িতে কি মনে করে? আমি তো আপনার টাকা জনির হাতে পাঠিয়ে দিয়েছি। না মানে ম্যাডাম। বিন্দু ওর বাবার কথা রুম থেকে শুনতে পারে। ও চোখের পানি মুছিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়, আর বর্ণবিন্দুর হাত টেনে ধরে। কোথায় যাচ্ছ? হাত ছাড়ুন আমায়। এই একদিনে অনেক অত্যাচার করছেন আপনি। আমার পাপা এসেছে, আমায় এখান থেকে নিয়ে যাবে। আমি আপনাকে দেখে নিব, পুলিশে দিব আপনাকে। তোতা পাখির মুখে দেখছি কথা ফুটেছে। একটু আগে তো এত কথা মুখে ছিল না। তোমার পাপার সাহস থাকলে তো তোমায় আমার কাছ থেকে নিয়ে যাবে জান পাখি। তুমি আমার কাছ থেকে কোনোদিনও ছাড়া পাবে না। এই বর্ণ যতদিন বেঁচে আছে বিন্দুকে ছাড়বে না। তোমায় আর তোমার পাপাকে তো আমি তিলে তিলে মারবো ময়না পাখি। বিন্দুরা শক্ত করে ধরে বলে। বিন্দু খুব কাছে। কেন করছেন আমার সাথে এমন? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি, তাহলে কেন এমন করছেন আমার সাথে? প্লিজ আমায় যেতে দিন। বিন্দু চোখের পানি দেখেও কিছুটা নরম হয়, কিন্তু পুরনো সব কথা মনে করে বর্ণ নিজেকে শক্ত করে। এই মেয়ে উঠো, একদম আমার পা ধরবে না। আর এই ন্যাকা কান্না থামাও। তোমরা মেয়েরা এই ন্যাকা কান্না ছাড়া কি আর কিছু পারো না? আমি যা বলবো তাই করবে। আমার কথার একদম এদিক সেদিক করবে না। তুমি তোমার পাপার সাথে যদি যেতে চাও তাহলে আমি কিন্তু তোমায় সহ তোমার পাপাকে জানে মেরে দিব। সেদিনের কথা মনে করে দেখো জানেমান। গানটা বের করে বিন্দুকে দেখিয়ে দেখিয়ে বলে। বিন্দুর সেই দিনের কথা মনে পড়ে যায়। বিন্দু কলেজ ছুটির পরে বাহিরে এসে গাড়িতে উঠতে যাবে, আর তখনই একটা ছেলে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে আসে। পিছনে কতগুলো গুন্ডার মতো লোক ছুরি নিয়ে লোকটাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটির সামনে গাড়ি এসে পড়ে। গাড়ি থেকে একটা হ্যান্ডসাম ছেলে বের হয়, দেখতে পুরো হিরোর মতো। ব্ল্যাক কোট ও প্যান্ট, চোখে সানগ্লাস, অনেক হাইট। ছেলেটার কেউ না, বর্ণ চৌধুরী। বিন্দু কিছুদিন আগে থেকে বর্ণকে চিনত, বাট সেভাবে না। বর্ণ গান নিয়ে ওই লোকটাকে ধরে, কি যেন বলে লোকটিকে দেয়, শুট করে দেয়। বিন্দু খুব ভয় পেয়ে যায়। বর্ণ যে এইরকমও জানতো না। বিন্দু চিৎকার করে ওঠে। বর্ণ তাকে দেখে ফেলে। বর্ণ বিন্দু দিকে এগিয়ে আসে। বিন্দুর খুব ভয় পায়। ভয় পাবারই কথা, চোখের সামনে কেউ যদি কোনো জলজন্ত মানুষকে মেরে ফেলে দেখে, তাহলে তার এমনই হবার কথা। বর্ণ এসে বিন্দুকে জোর করে গাড়িতে ওঠায়। তারপর আর কাহিনী তো আপনারা সবাই জানেন। বর্ণের ধমকে বিন্দু বাস্তবে ফিরে। বিন্দু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাছে।
কি করবে বুঝতে পারছে না। এখানে থাকলে এই রাক্ষসটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার উপর অমানবিক অত্যাচার করবে। আর এখান থেকে বের হলেও আমার সহ পাপাকে মেরে ফেলবে। না, আমি আমার পাপাকে অনেক ভালোবাসি। আমার জন্য আমার পাপার কিছু হয়ে যাক, আমি তা চাই না। আমি বরং এখন ওর কথা শুনি, পরে সুযোগ বুঝে আমি পালিয়ে যাব। বর্ণ বিন্দুকে ঝাঁকিয়ে বলে। চলো, যা করার আমাকেই করতে হবে। বর্ণ ওর ফোন বের করে জনিকে ফোন দেয়। হ্যালো জনি, তুই রনির ও কিছু ছেলেকে নিয়ে আমার বাসার সামনে আয় এক্ষুনি। কাজটা আমি ফোনে মেসেজ করে দিচ্ছি। বিন্দুর হাত পা সহ পুরো শরীর কাঁপছে, কাজটা কিও ভালো করেই জানে। বিন্দু নানা বলে জোরে জোরে চিৎকার দিয়ে ওঠে। বিন্দু বলে, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমার পাপার কোনো ক্ষতি করবেন না, প্লিজ। বর্ণ বিন্দুকে হাত ধরে টেনে নিয়ে যায়। এদিকে ড্রয়িং রুমে বিন্দুর বাবা চিৎকার করে বলছে, বর্ণ চৌধুরী কই, তুই বের হ। আমার মেয়েকে ছেড়ে দে, আমি তোকে পুলিশে দিব। জানো, আর তুই আমার মাথায় গান টিকিয়ে আমার মেয়েকে বিয়ে করছিস। আরে তুই একটা গ্যাংস্টার রে। আমি তোর শাস্তির ব্যবস্থা করে এসেছি। ভিথুর মতো লোকেরা না থেকে বের হয়ে আয়। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে আমার সামনে কেউ উচ্চস্বরে কথা বলে না। ও যা করেছে বেশ করেছে, আমিও দেখে নিব। আমি থাকতে কি করে আপনার মেয়েকে নিয়ে যান, আর বন্যকেই বা কি করে শাস্তি দেন। আর নিচু গলায় কথা বলুন। কি মণিমা, তুমি একটা গ্যাংস্টারের পক্ষে কথা বলছো যে কিনা আমার মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে জোর করে? আমি কারোর মণিমা না, আমি আনোয়ারা চৌধুরী। আর ও গ্যাংস্টার হলেও কারো খুনি না, অন্যের বিশ্বাস ভেঙে ফেলে না, কাছের মানুষের ক্ষতি করে না, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় না। কথা শেষ করার আগেই বর্ণ বিন্দুকে নিয়ে ড্রয়িং রুমে আসে। এসেও সোফায় পায়ের উপর পা তুলে বসে, এমন ভাব করে মনে হয় কিছুই হয়নি। বর্ণ ইশারায় বিন্দুকে বসতে বলে ওর পাশে। বিন্দু ওর পাপার দিকে একবার তাকিয়ে বর্ণের কথা অনুযায়ী ওর পাশে যেয়ে বসে। কমিশনার, এই সে গ্যাংস্টার। হোয়াট দ্য হেল আর ইউ? শ্বশুরমশাই আমায় কিছু বললেন? হোয়াট ননসেন্স? শ্বশুরমশাই, আমি আপনার একমাত্র মেয়ের বর, সো আমি আপনার মেয়ে জামাই, তাই না? কি যা তা বলছিস? তুই আমার মেয়ে জামাই না, তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করছিস। আমার মেয়ে তো বিয়ের বয়স হয়নি। আইনগতভাবে তুই একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে করছিস। কমিশনার, এই গ্যাংস্টারটাকে অ্যারেস্ট করুন। কমিশনার চুপচাপ দাঁড়িয়ে আছে, বর্ণ হাসছে। কি হলো কমিশনার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই গ্যাংস্টারটাকে অ্যারেস্ট করুন। কমিশনার কেন আমায় অ্যারেস্ট করবে? আমার অপরাধ কি? আর আমি আপনার মেয়েকে জোর করে বিয়ে করেছি তার প্রমাণ আছে? শয়তান, তুই আমার মেয়েকে জোর করে বিয়ে করছিস, আবার বলছিস কি অপরাধ করছিস? তোকে এবার উচিত শিক্ষা দেবো জেলে দিয়ে। কি প্রমাণ আছে আমি আপনার মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছি? প্রমাণ আমি নিজেই। কমিশনার তো আর আপনার মুখের কথা শুনে আমায় নিয়ে যাবে না। আমার কথা না শুনলে কি আমার মেয়ের কথা তো শুনবে? প্রিন্সেস, তুমি বলে দাও যে ও তোমায় জোর করে বিয়ে করেছে। বিন্দুকে উদ্দেশ্য করে বলল। বিন্দু মাথা নিচু করে চুপ করে আছে, ও কি বলবে বুঝতে পারছে না। বাবার কথা অনুযায়ী বললে বর্ণ ওদের সোজা উপরে পাঠিয়ে দেবে। কি হলো জান পাখি, বলো। বিন্দু বর্ণের দিকে তাকিয়ে মাথা নিচু করা অবস্থায় বলে, কেউ আমায় জোর করে বিয়ে করেনি, আমি নিজের ইচ্ছে ওনাকে বিয়ে করেছি, এটাই সত্য। আর কোনো দোষ নেই কমিশনার। কি বলছো মামনি? ও তো তোমায় না এ হতে পারে। কমিশনার, ও আমার মেয়েকে ভয় দেখিয়ে এসব বলতে বাধ্য করেছে। আপনি আমার কথা বিশ্বাস করুন। মামনি, তুমি সব সত্যি বলে দাও, কোনো ভয় নেই তোমার। আমি আপনার মেয়ের কথাটা শুনেছি, ওকে কেউ জোর করে নিয়ে, সো এই ব্যাপারটা এই অবধি শেষ করেন। আচ্ছা, মানলাম ওকে কেউ জোর করে নি, কিন্তু আমার মেয়ে তো নাবালিকা, ও যা বলবে তা তো হবে না। কমিশনার বর্ণের দিকে তাকালে বর্ণ তাদের রেজিস্টার পেপার দেখায়, যেখানে বিন্দুর বয়স 18 বছর 7 দিন দেওয়া আছে। না, এটা হতে পারে না, এটা মিথ্যা কথা বলছি। কমিশনার, ওকে অ্যারেস্ট করুন। সরি ম্যাডাম, প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না। বিন্দু ম্যাডামের কথার অনুযায়ী উনি সম্পূর্ণ নির্দোষ। এই তো কমিশনার সাহেব সব বুঝেছে। আমার শ্বশুর মশাইকে একটু বুঝিয়ে দেন। বেলাল জামাল রেগে একাকার হয়। বিন্দু খুব খাচ্ছে, ওর ইচ্ছে করছে ওর পাপাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু তারও উপায় নেই। সরি ম্যাডাম অ্যান্ড স্যার, আপনাদের এভাবে ডিস্টার্ব করার জন্য। আমি তাহলে আসি এখন। আর মিস্টার জামান সাহেব, এরপর থেকে প্রমাণ ছাড়া কথা বললে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। কমিশনে চলে যায়।
তুমি এমন কেন করলে মামনি? ওরা তোমার ভয় দেখিয়েছে তাই তো? তুমি কোনো ভয় পেও না প্রিন্সেস, আমি তোমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। বিন্দু কেঁদে ওর পাপাকে জড়িয়ে ধরেছে। এসব ন্যাকা কান্না বন্ধ করেন তো শ্বশুর মশাই। মেয়েকে দোয়া করে দেন খুব তাড়াতাড়ি যেন আপনি নাতি নাতনির মুখ দেখতে পারেন। মুখ সামলিয়ে কথা বল শয়তান, সেদিন কখনোই আসবে না। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি এর শেষ দেখে ছাড়বো। আমি আমার মেয়েকে নিয়ে যাবই। শ্বশুর মশাই সবে তো শুরু, সব হিসাব নিব আমি, কাউকে ছাড়বো না। আপনার মেয়েকে তো নাই, কজ ও হচ্ছে বেলাল জামানের উইক পয়েন্ট, আর ও তো এখন আমার বিয়ে করা বউ। বেলাল জামান চলে যায়। সবাই ডাইনিং টেবিলে বসো, আর এই ব্যাপারে বাসায় যেন আর কোনো কথা না হয়। বর্ষা, বর্ণ, বৌমনি চোখের ইশারা দিয়ে বলল। সবাই বসে, কিন্তু বিন্দু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দৌড়ে তাদের রুমে যায়। বর্ণ রেগে লাল হয়ে উঠতে নেয়, কিন্তু মনিমা বনের হাত ধরে বসিয়ে দেয়। বর্ষার বাড়ির বাকি সবাই কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে। সবাই নীরব দর্শকের মতো দেখছে। এদিকে বিন্দু এসে বেডের উপর শুয়ে শুয়ে কাঁদছে। কেন হচ্ছে ওর সাথে এমন? ওর কি দোষ? আর বর্ণ কেন বারবার প্রতিশোধের কথা বলছে? কিসের প্রতিশোধ, যার জন্য বিন্দুর মতো একটা সহজ সরল নিষ্পাপ পিচ্ছি একটা মেয়েকে এভাবে নিজের জীবন বলে দিতে হচ্ছে? বর্ণের সাথে বিন্দুর বয়সের অনেক পার্থক্য। বিন্দুর বয়স 17 আর বর্ণের 28। কিন্তু বর্ণ দেখতে খুবই সুন্দর, বলার মতো না, এক কথায় সুদর্শন পুরুষ। কিন্তু এইসব ভাবছে, হঠাৎ ডোর ওপেন করার আওয়াজ আসে। ও চমকে যায়, তাকিয়ে দেখে মণিমা এসেছে, সাথে কুসুমও এসেছে প্লেট হাতে নিয়ে। কুসুম, প্লেটটা রেখে যা। কুসুম রেগে ডোরটা লাগিয়ে দিয়ে চলে যায়। বিন্দু মণিমার দিকে তাকিয়ে কাছে। ও চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছে না। কিছু করা ছিল না ওর, মিথ্যা বলা ছাড়া। এই নরক থেকে যাবার সব পথ বন্ধ করে দিল গ্যাংস্টারটা। মনিমা বিন্দুর কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। বিন্দু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মনিমার দিকে। মনিমা বিন্দু তাকিয়ে থাকা দেখে ওর চোখের পানি মুছে দেয়। মনে মনে বলে, আমি এই ছোট্ট মেয়েটার কষ্ট সহ্য করতে পারছি না। আমি তো জানি আমার বর্ণ কেমন। ও তো এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেনি। ও তো বিয়ে করেছে ওর বাবার, ওর পরিবারের থেকে পাপের প্রতিশোধ নিতে। ওর তো কোনো অপরাধ নেই, আমারও কিছু করার নেই। আমি জানি বর্ণ খুব জেদি, রাগী ও একঘেয়ে ছেলে। আমি যদি এই মেয়েকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করি, ও হয়তো আমায় কিছু করবে না, কিন্তু বিন্দু যেখানেই যাক না কেন ও ঠিক খুঁজে বের করবে। তারপরে হয়তো ওকে জানে মেরে দিবে। না, এ হতে দেয়া যাবে না। বর্ণের এই প্রতিশোধের খেলা বন্ধ করতে হবে, আর এটা বন্ধ করতে পারবে একমাত্র বিন্দু। আমি ওকে এ ব্যাপারে সব ধরনের সাহায্য করব। এসব ভাবতে ভাবতেই মনিমার চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়। তা বিন্দু চোখ এড়ালো না। বিন্দু মনিমাকে বলল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ওই গ্যাংস্টারটা কি তোমার মতো কাউকে ও পোকে আর মারে? অসহায়ভাবে মনিমাকে প্রশ্ন করে বিন্দু। মনিমা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস ঠিক বুঝতে পারছে যে বর্ণ মেয়েটাকে ভয় দেখায়, তার সাথে মারেও। আমি জানি ও ভয় দেখিয়ে আটকিয়ে রাখছে, কিন্তু মারবে এটা আমি ওর থেকে আশা করিনি। ও প্রতিশোধের নেশায় কি করে পারলো এই বাচ্চা মেয়েটাকে মারতে, যে কিনা এখনো নিজের হাতে তুলে খেতে পারে না। ছি বর্ণ। বৌমনি, আর কাঁদতে হবে না, খেয়ে নাও। তুমি এভাবে কাঁদলে তোমার কাছের মানুষের কষ্ট হবে। তারা তো তোমার চোখের পানি দেখতে চায় না, তারা সব সময় দেখতে চায় তুমি হাসি খুশি থাকো। খেয়ে নাও কেমন? কিন্তু মনিমা, ওই গ্যাংস্টারটা চায় না যে আমি খুশি থাকি। ও সব সময় আমায় কষ্ট দেয়। আমি বুঝতে পারছি না মনিমা, ও কেন আমার সাথে এমন করছে। সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। এখন একটু খেয়ে নাও। এভাবে না খেয়ে থাকলে তুমি দুর্বল হয়ে পড়বে। তখন তোমার গ্যাংস্টার করা অন্যায়ের মোকাবেলা কি করে করবে? মনিমা, তুমি তো ঠিক বলছো, আমায় খেতে হবে। আমি ওকে শাস্তি দিব, কিন্তু আমি তো নিজে খেতে পারি না। পাগলি মেয়ে, আমি আছি তো, এই নে, হা কর। মনিমা বিন্দুকে খাইয়ে দিচ্ছে, আর বিন্দু মনিমার দিকে অপলোকে চেয়ে আছে আর খাচ্ছে। কি হলো, কি দেখছো অমন করে? দেখছো তুমি কত যত্ন করে আমায় খাইয়ে দিচ্ছ। পাপা ছাড়া আমায় কেউ এইভাবে খাইয়ে দেয়নি। জানো, আজকে মাম্মামের কথা মনে পড়ছে। আমার মাম্মাম বেঁচে থাকলে হয়তো আমায় এভাবে খাইয়ে দিত। আমি তাকে দেখিনি,
ছোটবেলায় পাপাকে মাম্মামের কথা বললে পাপা বলতো আমার মাম্মাম নাকি আকাশের তারা হয়ে গেছে, আমায় দেখতে পাচ্ছে দূর থেকে। আমিও বিশ্বাস করতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম যে মাম্মাম যেখানে গেছে সেখান থেকে ফিরে আসা চায় না। পাপা জাস্ট আমায় সান্ত্বনা দিত। পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি আছি না? আমি তোকে রোজ খাইয়ে দিব এভাবে। ইস কি কষ্ট মেয়েটার ভেতরে। আর একে বর্ণ সব ধরনের টর্চার করে। ও ঠিক করেনি, ওকে বলতেই হবে কেন বিন্দুকে এভাবে গায়ে হাত তুলছে। বৌমনি তুমি রেস্ট নাও, আর যা লাগবে তুমি আমায় বলবে, লজ্জা পাবে না কেমন? বলেই চলে যায়। যে দেখে বর্ণ ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। বর্ণ, আমি তোকে কিছু বলতে চাই। এভাবে পারমিশন নেওয়ার কি আছে? যা বলার বলো মনিমা। তুই মেয়েটার গায়ে হাত তুলছিস কি মনে করি? তুই কি মানুষ? মেয়েটা কাঁদছে, তুই ভালো করেই জানিস ওর বাবা ওকে অনেক যত্নে বড় করেছে, ওর গায়ে ফুলের টুকা অবধি দেয়নি। আর তুই কি না? আমি তোর কাজগুলো দেখে অবাক হচ্ছি। তুই কি আমার সেই ছোট্ট বর্ণ যে কিনা অন্যের কষ্টে কাঁদতো? না, আমি তো সেই বর্ণকে খুঁজে পাচ্ছি না তোর মধ্যে। তুই তো প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিস। ওই বাচ্চা মেয়েটাকেও ছাড় দিলি না। ওর তো কোনো দোষ নেই বর্ণ, কেন করছিস ওর সাথে এমন? ব্যাস মনিমা, অনেক বলে ফেলেছো। ওর দোষ, ও বেলাল জামানের মেয়ে। আর হ্যাঁ, আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ, চরম প্রতিশোধ। বলেই বর্ণর আগে লোক নিয়ে নিজের রুমের দিকে যায়। কাজটা কি ঠিক হলো? ও যদি এখন আমার একটা বিন্দুর উপর ঝাড়ে, আমি কিভাবে এই দুই পরিবারের প্রতিশোধের খেলা বন্ধ করব? আল্লাহ আমার সাহায্য করুন। বর্ণর রূপের দিকে এগিয়ে যাচ্ছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে আজ বিন্দুর কপালে দুঃখ আছে। এদিক বিন্দু বেশ শুয়ে আছে আর ভাবছে। মনিমা কত ভালো, ওকে কত যত্ন করে। বর্ষাও খুব ভালো, কিন্তু ওই গ্যাংস্টারটা খুব বাজে। ও যদি ভালো হতো তাহলে আমার স্বপ্নটা পূরণ হতো। আমি রোজ রোজ স্বপ্নে এইরকম রাজকুমারকে দেখতাম, ঠিক বর্ণের মতো। কি এ তো যা, আমি কি ভাবছি? আমার ওর কথা এত ভাবলে চলবে না। বিন্দু এসব ভাবছে, কেউ রুমে ঢুকে পড়ে। বিন্দু তাকিয়ে দেখে বর্ণ। বাবা, গ্যাংস্টারটাকে তো দেখতে দারুণ লাগছে। ব্লু শার্ট, স্যুট, ব্লু প্যান্ট, ক্রাশ খাইলাম। আরে বিন্দু, কি ভাবছিস তুই? বর্ণ এসে বিন্দুকে এক ছটকানি দিয়ে বেড থেকে নামিয়ে ওর দু হাত জোরে ধরে আর বলতে থাকে। কি মনে করছিস তুই? নিজেকে চালাক ভাবছিস খুব, তাই না? মনিমাকে আমার নামে বিচার দিবে আর বর্ণ ভয় পেয়ে তোকে তোর বাড়ি দিয়ে আসবে? আরে এই বর্ণ কাউকে ভয় পায় না। তুই মনিমাকে বলে যে ভুল করেছিস তার শাস্তি পাওয়ার জন্য রাতে ওয়েট করিস। বলেই বর্ণ বিন্দুর হাত ছেড়ে দিয়ে ওকে ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে ওয়াশরুমে যায়। বিন্দু কাছে আর ভাবছে ওর আর এক মুহূর্ত এখানে এই জানোয়ারটার সাথে থাকবে না, যে কিনা নিজের বউকে সম্মান দিতে জানে না। এসব ভাবতে ভাবতেই বিন্দু খেয়াল করে যে বেড সাইডের উপর বর্ণের ফোন রাখা। ও ফোনটা নেয় আর আশ্চর্যের বিষয় যে ফোন লক করা ছিল না। বিন্দু এত কিছু না ভেবে ওর পাপাকে কল দেয়। প্রথমবার দিদি রিসিভ করেনি, বিন্দু আবারও দেয়, এবার রিসিভ করে। বিন্দু পাপা বলে, ঠিক তখনই ওর হাত থেকে ফোনটা কেড়ে নেয় বর্ণ। বর্ণকে দেখে বিন্দুর গলা শুকিয়ে যায়। ও এক ঠোক গেলে বর্ণ ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে। বিন্দু দিকে রাগে চোখে তাকায়, মনে হয় এখনই কিলে খাবে। বিন্দু ভয় পেয়ে চোখ বন্ধ করে আর কাঁদতে থাকে। বর্ণ রুম থেকে বেরিয়ে যায় আর যাওয়ার আগে ডোরটা গায়ে জোরে লাগিয়ে দেয়। বিন্দু ভাবছে, ও কিছু বললো না, কিন্তু আমার যে করেই হোক এখান থেকে যেতেই হবে। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। বিন্দু উঠে ডোর খুলতে নেয়, কিন্তু ও পারে না, বাহির থেকে লক করা। ও কাঁদতে থাকে, ওর সব পথ যে বন্ধ বন্ধ করে দিছে। হঠাৎ তার ঘাড়ে কারো স্পর্শ পায়, তাকিয়ে দেখে বর্ষা এসেছে। বর্ষার দিকে করুণ চোখে তাকায় বিন্দু। বর্ষার রুমে এসে দেখে বিন্দু কাঁদছে। রুম বাহির থেকে লক করা ছিল। বর্ষা যে রুমে এসেছে বিন্দু সেদিকে কোনো খেয়াল নেই। বিন্দু তো ভাবছে ও কি করে এই নরক থেকে বের হবে। ও যে আর এই কষ্ট সহ্য হচ্ছে না। হাঁটুর করে বিন্দু বর্ষাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তোমার দা আমার শেষ করে দিল। সব থেকেও আসামি একা। আমার পাপার থেকে আমায় নিয়ে এসেছে, প্রতি মুহূর্তে আমায় কষ্ট দিচ্ছে। আমার কি অপরাধ তুমি বলো? কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? আর পাচ্ছি না আমি এসব সহ্য করতে। আমি তোমার দাকে কখনো ক্ষমা করতে পারবো না। জানি না তোমার দা আমার সাথে কোন জন্মে করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। শুধু জানি ও আমার সাথে যা করছে তা একদম ঠিক হচ্ছে না।
শান্ত হও বৌমনি, শান্ত হও। এভাবে কান্না করলে শরীর খারাপ হবে। আমি কিভাবে শান্ত হব বলো? তোমার দাদু আমার সাথে অমানুষের মতো আচরণ করছে। চলো তো, ওঠো, তোমাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। তোমার ভালো লাগবে, তুমি তো আমাদের বাড়িটা দেখোইনি। গ্যাংস্টারটা ডোর লক করে চলে গেছে। বের হব কি করে? আরে বৌমনি, তুমি পাগল হয়েছো নাকি? কেন? আরে বাবা, আমি তো ভেতরে এসেছি। ওই দেখো, ডোর ওপেন করা। তোমার দা আমায় পাগল বানিয়েছে। ভালো থাকতে তো আমায় মুক্তি দেবে না, সো পাগল হলে যদি দেয়। এই বর্ষা, বৌমনি বলো। আমি পাগল হলে তোমার ভাইকে বলো পাবনাতে দিয়ে আসতে, কেমন? বর্ষা কিছু একটা বলতে যাবে তার আগে মনিমা এসে বলে, কে পাবনায় যাবে? ইয়ে মানে, ও কিছু না মণিমা, আমি বৌমনিকে একটু আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাতে চাই। ভালো কথা, যাও দেখিয়ে নিয়ে আসো। বৌমনি তো আমাদের বাড়িটা দেখেনি। যাও, বৌমনি বর্ষা তোমায় দেখিয়ে দিবে। একা বসে থাকতে তো ভালো লাগে না। এখন বর্ণ বাসায় নেই, তুমি একটু বেরিয়ে আসো। ও আসলে তো আর টাইম দিবে না। ছেলেটা খুব রাগী, বাট মনটা ভালো। কেমন ভালো জানা আছে, যে ছেলে একটা মেয়েকে ভয় দেখিয়ে বিয়ে করে প্রতিটা মুহূর্তে কষ্ট দেয়, তার মন আবার ভালো। থাক, আর না ভাবি, এখন গুন্ডাটা নেই, এটাই সঠিক সময়। বাগানে বেড়াতে চেয়ে আমি পালিয়ে যাব। কি হলো বৌমনি, কি এত ভাবছো? কই কিছু না তো। বর্ষা বিন্দুকে বাগানে নিয়ে যায়। অনেক সুন্দর তো বাগানটা, ওই তো ফুল গাছ, আমার খুব ভালো লেগেছে। তাই? আসলে এখানে যা যা দেখছো এগুলো দার পছন্দের গাছ, সব দা লাগিয়েছে। পছন্দ তো হতেই হবে। আমার দার যদি পছন্দ না থাকতো তাহলে আমার এত সুন্দর বৌমনি নিয়ে এসে দিতে পারতো বলো? বিন্দু তাচ্ছল্যের হাসি দিয়ে মনে মনে বলে, বৌমনি না চাই আমায় তো কষ্ট দেওয়ার জন্য, কিন্তু ছেলেটাকে দেখতে হেব্বি। ইস, এই বাড়ির সবাই কত ভালো। ও যদি একটু ভালো হতো তাহলে আমি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতাম না। বিন্দু এসে ভাবছে আর বর্ষার পিছনে পেছনে যাচ্ছে। কি গো বৌমনি, কি ভাবছো? তুমি তো দেখছি সবসময় ভাবনার মধ্যেই থাকো। বর্ষার কথা বিন্দুর ঘোর কেটে যায়। বিন্দু কিছু বলতে যাবে তার আগেই সে দোলনা দেখে, যে দোলনাটা ও আগেই দেখেছিল বর্ণ যখন কালকে ওকে কোলে করে প্রথম এই বাড়িতে নিয়ে আসে। দোলনাটা খুব সুন্দর, বিশেষ করে ফুল দিয়ে সাজিয়ে রাখার জন্য বেশি সুন্দর লাগছে। বিন্দু দৌড়ে ওই দোলনাটায় যেয়ে বসে, বর্ষা ওর সাথে যেয়ে বসে। বর্ষা বলা শুরু করে, জানো বৌমনি, এই দোলনাটা আমার দার খুব পছন্দের। আমার দা যখন মন খারাপ থাকে তখনও এখানে এসে বসে, আকাশের দিকে তাকিয়ে থাকে, কি যেন বলে। এই দোলনাটাই ভাইয়া অনেক যত্ন সহকারে রেখেছে। বিন্দু কিছুটা অবাক। ও ভাবছে গুন্ডাটারও আবার মন বলে কিছু আছে যে তাকে সবসময় কষ্ট দেয়। বৌমনি, মাথায় আঁচলটা দাও, আমি তোমায় একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলেই দেখতে পারবে। বলেই বসা বিন্দুকে বাগানের পেছনে নিয়ে যায়। এটা এটা তো মনে হচ্ছে কবরস্থান। এটা আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার মামনি, বাবাই, দাদু, পিমনি আর আমার আরেকটা দাভাই ঘুমিয়ে আছে। আরেকটা দাফাই? আমার দুইটা দাভাই। ওরা নাকি যমজ ছিল, অর্ণ আর বর্ণ। তোমার দাফাই আর বাকিরা কিভাবে মারা যায়? তা আমি জানি না বৌমনি, আমাকে বলেনি। আমি নাকি খুব ছোট ছিলাম। এসব দাভাই আর মণিমা জানে। আমি প্রশ্ন করেছিলাম, বাট কেউ বলেনি। দাভাই নাকি সববারই এমনই হয়েছে। আমার দাভাই আসলেই খুব ভালো, কিন্তু ওর ভেতরে অনেক কষ্ট, যা ওই লুকিয়ে রেখেছে, আমাদের বুঝতে দেয় না। বিন্দু সব শোনার পরে ওর খারাপ লাগছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। বৌমনি, তুমি ওইখানে ওয়েট করো, আমার ফ্রেন্ড ফোন দিয়েছে, আমি কথা বলে আসি। ওকে। বিন্দু তো ভুলেই গিয়েছে যে ওর পালাতে হবে। ওর মনে পড়ে আশেপাশে, দেখে এই দিকটা কেউ নেই, কিন্তু পালানোর মতো রাস্তা নেই। ভাবতে ভাবতে ওর মাথায় পড়ে আসে যে ও এই লম্বা প্রাচীর টপকে যাবে। এটাই ভালো, হাত পা ভেঙে ফেলে যাবে, কিন্তু এই গুন্ডাটার থেকে তো মুক্তি পাবে। বিন্দু আর কিছু না ভেবে যেই উঠতে যাবে, আর পেছন থেকে কেউ ওর হাত খুব শক্ত করে টেনে ধরে। আউস! আউচ বলে বিন্দু আর্তনাদ করে উঠল। বর্ণবিন্দুর হাত খুব শক্ত করে ধরে এক ঝটকা দিয়ে ও চিকে খুঁড়িয়ে নিল।
বিন্দু কাল সামলাতে না পেরে পড়তে নিলে বর্ণ ধরে ফেলে এবং বলতে থাকে। কোথায়, এভাবে কোথায় যাচ্ছ? বিন্দুর কথার মাঝে বলে দেয়। কেন পালিয়ে? বলেই বিন্দু মুখে হাত দেয়। বর্ণ মুখ শক্ত করে চোখে রাগী ভাব নিয়ে বলে। আবার বলো কোথায় যাচ্ছ? বিন্দু বর্ণের চোখের দিকে তাকিয়ে আঁচি ওঠে, কারণ বর্ণের চোখ মুখ রাগে একদম লালচে গেছে। যে কোনো সময় বিন্দুর উপর দিয়ে বর্ণ নামে ঝড় যেতে পারে। বিন্দু নিজেই নিজেকে গালি দিচ্ছে। ভুল করে সত্য কথা বলে ফেলে নিজের জন্য কতটা বিপদ টেনে এনেছে তাও ভালো করেই বুঝতে পারছে। বর্ণর হাতটা শক্ত করে ধরে ছিলে আবার বলল। কি হলো বলো? বিন্দু চোখ অফ করে কাঁপতে কাঁপতে বলতে থাকে। কোথায় যাচ্ছে না তো? কি বলছিলাম তোমায় আমি? এখান থেকে পালানোর চেষ্টা কত দূরের কথা, বলেও মাথায় আনবে না, কজ আমি তোমার জীবনটাকে নরকে পরিণত করব। তবুও তুমি পালিয়ে যাচ্ছ, আবার আমায় মিথ্যা কথা বলছো। তোমার সাহস তো কম না? এই শাস্তি তোমায় পেতেই হবে। বলেই বিন্দুর হাত ধরে টানতে টানতে বাগানের পূর্ব দিকে হাঁটা শুরু করে। বিন্দু ভয় পেয়ে অনেক আকতি মিনতি করতে থাকে, বলতে থাকে। আমার ভুল হয়েছে, প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর কখনো পালিয়ে যাব না। আমার কথা শুনুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এদিকে তো বাড়ি না, তাহলে এদিকে নিয়ে যাচ্ছেন কেন? চুপ, একদম চুপ, কোনো কথা না। দোষ করছো আবার ন্যাকা কান্না কাচ্ছ। বলেই বর্ণ বিন্দুকে বাগানের পূর্ব দিকে পুরনো একটা ঘরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বলতে থাকে। এখানেই থাকবে আজকে সারা রাত, এটা তোমার শাস্তি। বিন্দুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাহির থেকে দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে চলে যায়। বর্ণ বাসার ভিতরে চলে যায়। বর্ষার বুঝতে বাকি রইল না যে বর্ণের এটা নতুন শাস্তি বিন্দুর জন্য। ও তাড়াতাড়ি চলে গেল মণিমার কাছে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। বাসায় মণিমা ছিল না, মণিমা গ্রামের বাড়ি গিয়েছে। মণিমার বাল্যকালের সখী অসুস্থ। বর্ষা এখন কি করবে ভেবে পাচ্ছে না। ওর দাঁতও বাহির থেকে নক করেছে, আরও ওর দাকে ভালো করেই ছেড়ে একমাত্র মণিমার কথা ছাড়া কারো কথাই শোনে না। বর্ণ রুমে এসে ফ্রেশ হয়ে এর মধ্যে ফোন আসে, কোথাও যেতে হবে ওর। ফ্যাক্টরিতে কি জানি হয়েছে, তাড়াতাড়ি চলে যায়। এদিকে বর্ষা মণিমাকে ফোন করছে, বাট বারবারই ফোন অফ আছে। গ্রামে এই একটা সমস্যা, দরকারের সময় ফোনে পাওয়া যায় না কাউকে। মাথায় হাত দিয়ে বসে পড়ল বর্ষা। এদিকে বিন্দুর এই অন্ধকার ঘরে একা ভয় করছে। ও প্রচুর কাছে, ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কেন এমন হচ্ছে, কোন পাপের শাস্তিও পাচ্ছে। ও তো এইটুকুনি একটা মেয়ে, বয়স কতই হবে, 17, 18 তো হয়নি। তবে ইন্টার ফার্স্ট ইয়ারে, তার মধ্যে ওর জীবনে কাল হয়ে এলো বর্ণ নামের কেউ। বাবার আদরের প্রিন্সেসের আজ এই অবস্থা। অন্ধকারে মেয়ের ভয় করে, বলে পুরো জান্নাত মঞ্জিলে লাইট অন করা থাকে। আর আজকে সেই মেয়েকে কিনা এই গ্যাংস্টারটা অন্ধকার একটা রুমে পোকা মাকড়ের সাথে রেখে দিয়েছে। বিন্দু কাছে আর এসব ভাবছে, এক পর্যায়ে দেখে একটা তেলাপোকা ওর দিকে এগিয়ে আসছে। বিন্দু ছোট থেকে তেলাপোকা ভয় করে, সাপ দেখে ওর এতটা ভয় করে না যতটা তেলাপোকা দেখে ভয় করে। বিন্দু বিকট একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বর্ষা বর্ণকে না দেখতে পেরে চলে যায় বাগানের পূর্ব দিকের ঘরে। যে বারবার বৌমনি বৌমনি বলে ডাকতে থাকে, বাট কোনো সাড়া পায় না। কপালে চিন্তার ছাপ। মেয়েটার কিছু হলো না তো? মণিমার ফোন অফ, এখন কি করি? না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি বরং গ্রামে যেয়ে মণিমাকে নিয়ে আসি। ড্রাইভার চাচা, গাড়ি বের করেন। কিন্তু মামুনি, এত রাতে কোথায় যাবেন? জামালপুর। এত রাতে গ্রামে কেন মামুনি? আজ যেতে তো লাগবে ঘন্টা 5 চাচা, অত সময় নেই, আমাকে যেতেই হবে। তুমি গাড়ি বের করো, আমি আসছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে আর বিপদও। আচ্ছা মামুনি, আহেন। বর্ষা বের হলো গ্রামের উদ্দেশ্যে। বর্ণ রাত 2টার দিকে বাসায় এলো। এসে ফ্রেশ হয়ে ঘুমিয়েছে। ওর খেয়াল নেই যে ছোট্ট একটা মেয়েকে অন্ধকার রুমে রেখে এসেছে। নিঝুম রাত, চারিদিকে সব স্তব্ধ, কোথাও সাড়া নেই। কেউ বুক ভরা আশা নিয়ে বসে আছে, কেউ বা প্রিয় মানুষকে নিয়ে সুখের সাগরে ডুবতেছে। কেউ মেতেছে প্রতিশোধের নেশায়, যার নেশায় অন্য জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না। আর কেউ বা কারো প্রতিশোধের নেশায় বলে হচ্ছে, যা বিন্দুর সাথে ঘটছে। বাঁচবে কি করে বিন্দু? সকালবেলা বন ঘুম থেকে উঠে বিন্দু বলে ডাকে, বাট সারা না পেয়ে নিচে নামে। কালকের কথা মনে পড়ে যায়।
ও দৌড় দিয়ে বাগানের দিকে। রুমের দরজা খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে বিন্দু বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে, এক হাতে স্যালানে ও অন্য হাতে ব্লাড পুশ করা। চেহারা ফ্যাকাশ হয়ে গেছে, কোনো সেন্স নেই। পাশে ডক্টর সবকিছু চেক আপ করছে আর বর্ণ বিন্দুর মাথার পাশে বসে অনুশোচনায় ভুগছে। কারণ আজকে বিন্দুর এই অবস্থার জন্য দায়ী শুধু বর্ণ। সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছে, হিংস্র পশুর মতো ব্যবহার করছে 3 দিন যাবৎ, যার ফলে বিন্দুর মতো নিষ্পাপ একটা মেয়ে আজকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনার হয়তো কিছুই বুঝতে পারছেন না, তাহলে শুনুন। বলে যখন বিন্দুর কথা মনে পড়ে তখন ও দৌড় দিয়ে বাগানের পূর্ব দিকের ঘরটায় যায়, যেখানে বিন্দুকে সারা রাত আটকে রেখেছিল। তালা খুলে ভিতরে গিয়ে বর্ণের চোখ কপালে উঠে যায় ফ্লোরের রক্ত দেখে। নিচে বিন্দু সেন্সলেস হয়ে পড়ে আছে আর হাত দিয়ে ব্লাড বেরোচ্ছে ওর, যার ফলে ফ্লোরের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বর্ণ বিন্দুকে ওই অবস্থা থেকে তুলে তার রুমে নিয়ে আসে এবং তাদের ক্লিনিকের ডক্টরের কাছে ফোন দেয়। ডাক্তারের যত সামগ্রী আছে সব নিয়ে আসতে বলে। সব মিলিয়ে ছোটখাটো একটা হসপিটাল দেয় চৌধুরী নিবাসে। বিন্দুকে এই অবস্থায় হসপিটালে অ্যাডমিট করলে মিডিয়ার সামনে হেনস্থা হতে হবে, আর বিন্দুর অবস্থাও খুব খারাপ এর দিকে যাচ্ছে। বিন্দু তখন তেলাপোকা দেখে ভয় পেয়ে যায়, আর তার শরীর প্রচণ্ড উইক ছিল, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ার আগে তার হাত যায় তার পাশে রাখা টেবিলে গ্লাসের উপর, যা ভেঙে তার হাতে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তারপরে তার জ্ঞান ফিরেনি। বর্তমানে ডক্টর বিন্দুর হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, আর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণের জন্য অনেক রক্ত দিতে হচ্ছে। একটা ইঞ্জেকশন পুশ করেছে। ডক্টর বর্ণকে বলল। মিস্টার চৌধুরী, রোগীর এই অবস্থা কিভাবে হলো? বর্ণ ফ্যালফাল করে তাকিয়েছে ডাক্তারের দিকে। তার কাছে কোনো উত্তর নেই। কী বা উত্তর দিবে? ও তো মেতেছিল প্রতিশোধের নেশায়, যার ফলস্বরূপ বিন্দুর এই অবস্থা। একটা অন্যায় প্রতিশোধ নিতে যেয়ে তার একটা অন্যায় করেছে ওর নিষ্পাপ ফুলের মতো একটা মেয়েটার সাথে। ডাক্তারের কথায় বর্ণের ঘোর কেটে গেল। ডক্টর বলল, পেশেন্ট এখন পুরোপুরি বিপদমুক্ত না। 24 ঘন্টা না যাওয়া অবধি কিছু বলা যাবে না, আর একটু দেরি হলে বাঁচানো যেত না। ঠিক সময়ে ফোন করেছেন আপনি, মিস্টার চৌধুরী। বর্ণ অসহায়ভাবে বলল, ডক্টরও বাঁচবে তো? সব আল্লাহর ইচ্ছা। ওনাকে ডাকুন, আর হসপিটালে অ্যাডমিট করালে ভালো হতো। ডক্টর, যত টাকা লাগে আমি দিব, আপনি সবকিছুই বাড়িতে করুন। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে এসে দেখে যাব, আর 2 জন নার্স পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর। এটা আমার কর্তব্য। ডক্টর চলে গেল। বর্ণ বিন্দুর হাত ধরে ফ্লোরে বসে পড়ে চিৎকার করতে থাকে। কেন এমন হলো আমার সাথে? কেন আমি সব কাছের মানুষদের হারিয়ে ফেলি? আমি তোমায় এভাবে কষ্ট দিতে চাইনি বিন্দু, বিশ্বাস করো। আমি তো চেয়েছি তোমার বাবার অন্যায়ের প্রতিশোধ নিতে। আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা, কিন্তু আমি বেলাল জামানকে ছাড়বো না, কিছুতেই না। ওর শাস্তি ওকে পেতেই হবে। বর্ণ কথাগুলো বিন্দুর হাত ধরে ফ্লোরে বসে চিৎকার করে বলছে আর কাছে। এর মধ্যে মণিমার বর্ষা চিন্তিত হয়ে রুমে ঢোকে। বর্ণ ওদের দেখে ঘাবড়ে যায়। মণিমা, তোমরা তোমরা তো 1 সপ্তাহ পর আসার কথা ছিল, তবে আজকে কেন? মণিমার বর্ষা চোখ করে বেডে পড়ে থাকা বিন্দুর দিকে। বিন্দুকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত মেয়েটার কি অবস্থা ছিল। বর্ণ কিছু বলতে যাবে তার আগেই মণিমা গায়ে জোরে বর্ণকে ঠাস করে থাপড় দেয়। বর্ণ গাল ধরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বয়সেও ঘাবড়িয়ে যায়, কারণ ওদের মণিমা কখনো ওদের গায়ে হাত দেয়নি, বাবা মার অভাব বুঝতে দেয়নি, আর আজকে কিনা তার গায়ে হাত তুলেছে। মণিমা বর্ণের কাছে যে বলতে শুরু করে, অনেক হয়েছে, আর না। কি পেয়েছিস তুই? হিংস্র জানোয়ারের মতো কাজ করছিস। ছোট একটা মেয়েকে এভাবে শাস্তি দিতে তোর বিবেকে বাঁধে না? আমি ভেবেছিলাম মেয়েটা তোকে তার ভালোবাসা দিয়ে তোর ভিতরে প্রতিশোধের আগুন নিভিয়ে দিবে, কিন্তু এখন দেখছি তুই মেয়েটার জীবনের আলো নিভিয়ে দিচ্ছিস। কিন্তু আমি আর তা হতে দিব না। তুই মেয়েটাকে এখানে থাকলে মেরে ফেলবি। ও সুস্থ হয়ে গেলে আমি ওকে ওর বাসায় দিয়ে আসবো। ওর বাবা আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। তোরা দুজনই খুনি। আগে যদি জানতাম তুই বড় হয়ে প্রতিশোধের নেশা এভাবে তোর থেকে 11 বছরের ছোট মেয়ের উপর এভাবে অত্যাচার করবি, তাহলে তোকে আমি তোর বাবা মা ও পরিবারের সাথে মাটি চাপা দিয়ে আসতাম। বর্ণ এতক্ষণ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওর মধ্যে অনুশোচনা হচ্ছে। ওর মণিমাকে কখনো এরূপে দেখেনি,
আজ নতুন দেখছে। কিন্তু শেষের কথা শুনে বর্ণ আর নিজেকে আটকে রাখতে পারেনি। হন করে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাবে জানে না, তবে ওর কোনো সেন্স নেই। গাড়ি চলছে ফুল স্পিডে। মনিবা রাগের মাথায় এতগুলো কথা বলে ফেললো বুঝতে পারেনি। যখন বুঝলো তখন বর্ণ চলে গেছে। মনিবা কি করবে বুঝতে পারছে না। এদিকে রাগী জেদে বর্ণ আর অন্যদিকে সরল সোজা মিষ্টি মেয়ে বিন্দু। মনিবা কি পারবে দুই পরিবারের প্রতিশোধ এর আজ থেকে বর্ণ আর বিন্দুকে রক্ষা করে ওদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে? পারবে কি সব প্রতিশোধের নেশা এখানেই শেষ করতে? মনিবা তো আর কাউকে হারাতে চায় না। এইটুকু জীবনে সে অনেক কিছুই হারিয়েছে। রাতের আকাশে শত শত তারা, সেই তারাগুলোর মাঝেই উঠে এক ফালি চাঁদ। চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর, কিন্তু ধরা ছোঁয়া যায় না। আকাশে সব মেঘ কেটে যেমন রোদ উকি দেয়, ঠিক তেমনই রাতের সব অন্ধকার কেটে নতুন সকালের আগমন জানান দেয়। এই সকাল কারোর জন্য খুশি নিয়ে আসে, আবার কারো জীবনে আধার অন্ধকারের মতো রয়ে যায়। আরও একটি রাত কেটে সকালে জানান দিচ্ছে। চারিদিকে পাখির কলরব, কিন্তু জান্নাত মঞ্জিলে এসব যেন থেকেও নেই। কি করে থাকবে বাড়ির সকলের মধ্যে মনে আজ যে অন্যর বাড়িতে? বিন্দু চলে যাওয়ার পর থেকে এ বাড়ির সব সুখ চলে গেছে। বেলাল জামাল আকাশকে ডেকে এক কাপ চা দিতে বলল। আকাশ এসে এক কাপ চা বেলাল জামানের হাতে ধরে দিয়ে বলে, সাহেব, মামুনি চলে যাওয়ার পর থেকে আপনি কিছুতেই মুখে দেননি। এভাবে চললে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনার তো প্রেশার হার্টের সমস্যা আছে সাহেব। ওষুধগুলো নিয়মিত না খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন সাহেব। কথাগুলো বলেই আকাশ ঘাড়ে রাখা গামছা দিয়ে নিজের চোখ মুছিয়ে নিল। আকাশে বাড়ির বহু আগের গৃহকর্মী বেলাল জামাল এবার কেটে দিয়ে বলে, আখাস, আমি কিভাবে ভালো থাকি? আমার আদরের মেয়েটা আজ আমার শত্রুর বাড়ি। আমি কিছু করতে পারছি না। জানি না আমার মেয়েটা কেমন আছে। আমি কি করে ভালো থাকি আকাশ? আমার ভালো থাকার ওষুধ ওই যে অন্য বাড়িতে। জানি না কিভাবে রেখেছে আমার ছোট্ট প্রিন্সেসকে। সব ঠিক হইব সাহেব, আপনি কাঁদেন না। চৌধুরী নিবাসে কাল থেকে বিদ্যুর জ্ঞান ফেরেনি, আর বর্ণ বাড়ি ফেরেনি কাল থেকে। সব মিলিয়ে বর্ষা ও মণিমা খুব টেনশনে আছে। ছেলেটাকেও ওভাবে বলা ঠিক হয়নি, কিন্তু কি করবে? একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে এভাবে খেলছে, না বলে উপায় ছিল না। মেয়েটার অবস্থা এখনো বিপদমুক্ত না। ডক্টর বারবার এসে দেখে যাচ্ছে। মেয়েটার কিছু হলে তার বাবাকে কি জবাব দিবে? আনোয়ারা চৌধুরী মাথায় হাত দিয়ে বিন্দুর কাছে বসে আছে। কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে, একদম ছোট্ট পুতুল। মণিমা, আজ না শ্রাবণ স্যার আইয়ার কথা ছিল? মণিমার চোখটা লেগে যায়। কাল সারা রাত জেগে বিন্দু সেবা করেছে। কুসুমের ডাকে চোখ খুলতে বলতে থাকে, আমি তো ভুলেই গিয়েছিলাম ছেলেটা আজকে কত বছর পর দেশে ফিরছে। কুসুম, তুই লোভাকে বাজারে পাঠা। ছেলেটা কি কি পছন্দ করে সব রান্না হবে। আর তোর ছোট সাহেব কি এসেছে? না মণিমা, এখন তো আহেনি। বর্ষা কি করে রে? আফামনি তো তার ঘরেই আছে। সকালে কফি ঘরেই পাঠিয়েছিলাম। ও, তুই এখন যা এখান থেকে, সব ব্যবস্থা কর গিয়ে। শ্রাবণ হলো বর্ণ বর্ষার কাজিন। ছোটবেলায় তার বাবা মা মারা যায়। নিজের বলে চৌধুরী বাড়ির মানুষ ছাড়া কেউ নেই। লেখাপড়ার জন্য ছোট থাকতেই ইউএসএ চলে যায়। আজকে লেখাপড়া শেষ করে দেশে ফিরবে। মণিমা শ্রাবণকে খুব ভালোবাসে। কখনো বর্ণ বর্ষায় শ্রাবণকে আলাদা চোখে দেখেনি। বিন্দু জ্ঞান ফিরেছে, কিন্তু এখনো অসুস্থ। ভালোভাবে চোখ খুলে তাকাতে পারছে না। ডাক্তার বলেছে ঠিকভাবে পেশেন্টের ঔষধও খেয়াল নিতে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মণিবা বিন্দুকে স্যুপ খাইয়ে দিল। বিন্দু চুপচাপ খেয়ে নেয়, কোনো কথা বলে না। মেয়েটা বড্ড অবুঝ। ও অভিমানী হবেই না কেন? বয়স তো খুব কম। ধরতে গেলে বর্ষা ও বিন্দু সমবয়সী। ছোটবেলায় দুটো একসাথে কত খেলা করত। বর্ষা ও বিন্দু তো খুব ছোট ছিল, আর সবাই তখন এক বাড়ি থাকতো। এদিকে বর্ণ, অর্ণ আর শ্রাবণ, তখন ওরা ক্লাস 8-এ পড়তো। তিনজন সবসময় এদের পিছনে লাগতো, আর বর্ষা ও বিন্দু শুধু কাঁদতো। এইসব ভাবতে ভাবতে মণিমা হেসে ফেলে, কিন্তু বেলাল জামালের কথা মনে পড়ে মুখের হাসি বিষ হয়ে যায়। এর মধ্যে ডাক পড়ে কুসুমের। মণিমা, আহেন, শ্রাবণ স্যার আইসা পড়ছে। কোথায় আপনি? মণিমা সুপের বাটিটা বেড সাইডে রেখে বিন্দুর মুখ মুছে দিয়ে ওকে শুয়ে দেয় আর ঘুমাতে বলে।
বিন্দু কিছুতেই বুঝতে পারছে না, প্রশ্নও করেনি। ও ওর ভাগ্য মেনে নিয়েছে। হয়তোবা ওর ভাগ্য এই নরকেই লেখা ছিল, কিন্তু ও বর্ণকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না। মণিমা খুশি হয়ে নিচে চলে যায়। শ্রাবণ এসে মণিমাকে জড়িয়ে ধরে। আমার জুলিয়েট কেমন আছে? রোমিও কি তার জুলিয়েটের খবর নিচ্ছে? রোমিও তো তাহলে ভারী অন্যায় করেছে। শয়তান ছেলে, নিজের অন্যায় নিজে স্বীকার করছিস? এতদিন পর মনে পড়লো এই বুড়ির কথা। দেশে একবারও আসার প্রয়োজন মনে করলি না? সরি মণিমা, তুমি তো জানো আমি বিদেশে কেন পড়ে থাকতাম। শ্রাবণ, আগের কথা মনে করছিস না দাদু ভাই? কুসুম, আমার দাদু ভাইকে নিয়ে যা, ওর রুম দেখিয়ে দে। মণিমা, কাউকে দেখছি না যে। বর্ণ বাসায় নেই, বর্ষা ঘরে আছে, আর বর্ণের বউ তার ঘরে। মণিমা, কি বলো? বর্ণ বিয়ে করেছে? আর আমি জানিও না। আগে আসুক বাসায়। বৌমণি কোথায়? আমি দেখা করব। সে অনেক কাহিনী, আমি পরে সব বলবো। আগে ফ্রেশ হয়ে ডিনার করে নি, ওর বউ অসুস্থ। শ্রাবণ তার রুমে গেল, কিন্তু আশেপাশে একজনকে খুঁজছিল। রাতে মণিমা আর শ্রাবণ একসাথে ডিনার করলো। বিন্দু অসুস্থ তার রুমে, কিন্তু বর্ষা ও কেন আসেনি? শ্রাবণের বোনের প্রশ্ন। এ রাতে ডিনার শেষে সবাই উঠে গেল যে যার রুমে। বনু এখনো আসেনি। ফোনে ট্রাই করছে বাথরুম। মণিমা শোয়ার আগে বিন্দুকে দেখে গেল। গায়ে একটু জ্বর আছে। ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল মণিমা তার ঘরে। মণিমার শরীরও তেমন ভালো না। কুসুমকে বলল বর্ণ এলে খাবার দিতে, আর বিন্দুকে একটু মাঝে মাঝে এসে দেখে যেতে। রাত 2টা। বর্ণ মাতাল হয়ে বাসায় আসে। এসে সোজা তার রুমে যায়, কোনো দিকে না তাকিয়ে। টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে চোখ যায় বেডে শুয়ে থাকা পরীর দিকে। এরোকা পাতলা গরনের গায়ে বসন্তী ও কলাপাতার রঙের শাড়ি কি সুন্দরই না লাগছে। দেখতে ডিম লাইটের আলোয় আরো বেশি ভালো লাগছে। চোখ দুটো টানা টানা, গায়ের রং দুধে আলতা। এই লম্বা চুলগুলো মুখের উপরে পড়ে আছে। গোলাপি ঠোঁট যেন বর্ণকে টানছে বিন্দুর দিকে। বর্ণ নেশাগ্রস্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে। বিন্দু জ্বর এসেছে, কিন্তু ও সব দেখছে। বর্ণ বিন্দুর খুব কাছে যায়। বিন্দু চোখ খুলে তাকায়, কি বলতে যেও পারে না, কারণ সে অসুস্থ ছিল। কথা বলার মতো অবস্থা ছিল না। বর্ণবিন্দুর এতটাই কাছে গেছে যতটা কাছে গেলে দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে যায়। বর্ণবিন্দু গোলাপি ঠোঁট দুটো নিজের ঠোঁটে ভরে নিল। বর্ণবিন্দুর হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে নেয়। বিন্দুর পা দুটো বর্ণের পা দিয়ে আটকে দেয়। বিন্দু চাইলেও আটকাতে পারল না। বর্ণের ছোঁয়া বিন্দু কেঁপে উঠছে। বর্ণের ঠোঁটজোড়া বিন্দুর গলার নিচে তিলের উপরে যায়। একসময় বিন্দু বর্ণের সাথে তাল মেলালো। বর্ণের ঠোঁটের ছোঁয়া বিন্দুকে পাগল করে দিচ্ছে। জানালা দিয়ে ছাদের আলো এসে পড়েছে বেডে। আকাশে পূর্ব চাঁদ। দুজন মানুষ মেতে গেছে তাদের অপূর্ণ ভালোবাসায়। পাওয়া না পাওয়া প্রতিশোধের সব একদিকে রেখে মেতে উঠেছে তাদের এক হয়ে যাওয়া লড়াইয়ে। পরম আবেশে দুজন দুজনের কাছে ধরা দিচ্ছে। কেউ নেশাগ্রস্ত হয়ে কাছে টেনে নিয়েছে, আবার কেউ বিবেকের কাছে হার মেনে অন্যের ভালোবাসার ছোঁয়ায় সারা না দিয়ে থাকতে পারছে না বলে তার কাছে ধরা দিয়েছে। সব মিলে এই চন্দ্রিমার হার মেনে গেল দুজন দুজনের কাছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ। জ্বালানা ভেদ করে আসছে মিষ্টি রোদ। ভেজা পড়েছে বর্ণের মুখে আর বিন্দুর পিঠে। সকালে মিষ্টি রোদ বর্ণের চোখে পড়তেই একটু একটু করে বর্ণ চোখ খোলার চেষ্টা করছে। বুকের উপর ভালো কিছু অনুভব করছে, তা কি ভালো করে বোঝার জন্য চোখ দুটো ভালো করে খুলে তাকিয়েও নিজে সব। এ কি করে সম্ভব? আমি তো কালকে বাড়ি ছিলাম, ড্রিঙ্কস করছিলাম। তারপর কিছু মনে পড়ছে না কেন? বর্ণ মাথাটা দুহাত দিয়ে ধরল। তারপর নিজের অজান্তেই হাত গেল তার বুকের উপর চুপটি মেরে ঘুমিয়ে থাকা ছোট পরীর দিকে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ তার বুকের উপর, কিন্তু এই মেয়েকেই তো সে এতদিন কষ্ট দিয়েছিল। ক্ষমা করবে কি তার পিচ্ছিটা? মনের ভিতরে নানা জমানো প্রশ্ন। এসব ভাবতে ভাবতে ও ভালোভাবে খেয়াল করে বিন্দু ও নিজের দিকে। দুজনের কারো শরীরের কাপড়ের ছিটা ফোটাও ছিল না। চাদর দিয়ে তাদের শরীর ঢাকা। বলো আস্তে আস্তে সব মনে পড়ছে। ও নেশার ঘরে কি করে ফেলছে। যদিও বিন্দু ওর বউ, কিন্তু ও নেশা করা অবস্থায় বিন্দুর মতামত না নিয়েও এটা ঠিক করেনি।
নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। বর্ণ কিছু ভাবতে পারছে না। বিন্দুও নড়েচড়ে উঠল। একটু সময় নিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সে বর্ণের বুকে। বর্ণকে খুব শক্ত করে ধরে আছে। তারপর নিজের দিকে তাকিয়ে নিজের অবস্থা ও কাল রাতের কথা মনে পড়তেই চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে বর্ণের উন্মুক্ত বুকে পড়ে যায়। বর্ণের চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভাবে বুঝতে পারছে বিন্দু চাদর শরীরে জড়িয়ে একবার বর্ণের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। বিন্দু যাওয়ার পরে বর্ণ চোখ খুলে এবং তার খুব খারাপ লাগে। সে এমন করতে চায়নি। ও তো শুধু প্রতিশোধ নিয়ে নিতে বিয়ে করেছিল। বিন্দু ওয়াশরুম থেকে গোলাপি রঙের শাড়ি পরে চুলগুলো টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। দুজনে চোখাচোখি হয়। বিন্দু চোখ সরিয়ে নেয়। বর্ণ এক ধ্যানে বিন্দু দিকে তাকিয়ে থাকে। বিন্দু চুলগুলো মুছে রেডি হয়ে নিচে চলে যায়। বর্ণ বিন্দু যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বিন্দুকে নিচে নামতে দেখে মনিমা বলে উঠল, এ কি, তুমি নামছো কেন বৌমনি? তুমি তো অসুস্থ। তোমার খাবার আমি কুসুমকে দিয়ে পাঠিয়ে দিব, তুমি উপরে যাও। মণিমা, আমি ঠিক আছি। সারাদিন রুমে থেকে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। বলেই বিন্দু ডাইনিং এ টেবিলের দিকে যায়। চোখ পড়ে বসে থাকা 28 বছর বয়সী একটা ছেলের দিকে। ছেলেবেলা ভুল হবে যুবকের দিকে। সেই অচেনা লোকটি মনিমাকে প্রশ্ন করে, এই ছোট্ট পুতুলটি কে গো? এটা তো বর্ণের বউ। ও আচ্ছা। বলেই শ্রাবণ বিদ্যুৎ থেকে এগিয়ে যে বলে, পুতুল ভাবি, আমি কিন্তু তোমার বড় দেবর, বুঝলি? বিন্দু অসুস্থ ফিল হচ্ছে। তার মধ্যে উপর থেকে বর্ণ নেমে আসে। বর্ণকে দেখে শ্রাবণ দৌড়ে তাকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে নেয়। শ্রাবণ বলতে শুরু করে, সালা, বিয়ে করলি আর অথচ আমায় একটি বারও বলার প্রয়োজন মনে করলি না? ভাই ঠিক তা না, হঠাৎ করেই হয়ে গেল। তুই কখন আসলি? আমিও তো কাল রাতেই এসেছি। আমি চাইছিলাম তোকে সারপ্রাইজ দিতে, তার আগে আমি নিজেই সারপ্রাইজ পেলাম। আসলে নানা টেনশনে তোকে বলতে ভুলে গেছি। ভুলে না, বল সময় পাসনি। এত সুন্দর বউ সময় না দিয়ে কি আমায় দিবি? এত সুন্দর বউ রেখে কি ঘুম হয় না তোর? ওদের কথা চলছে। বিন্দু মনিমার কাছে বসে আছে। মনিমা বলে, অনেক কথা হলো, এবার খেতে এসো। বর্ণ, শ্রাবণ, কুসুম উপরে যে বর্ষাকে ডেকে নিয়ে আয়। বর্ষার কথা শুনে শ্রাবণের বুকের ভেতর কেমন জানি করে ওঠে। সবাই খেতে বসে। বর্ষাও এসে যায়, কিন্তু ও আজকে অন্য দিনের মতো কথা বলছে না। চুপচাপ খেয়ে উঠে যায়। মনিমার আদেশ বিকালে সবাই একসাথে ঘুরতে যাবে। বর্ণ, বর্ষা, বিন্দু, শ্রাবণ। তাই সবাই খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। বিন্দু ওর রুমে না যেয়ে বর্ষার রুমে যায়। বিন্দু যেয়ে দেখে বর্ষা শুয়ে আছে। বর্ষা, শরীর খারাপ নাকি তোমার? না ভাবি, ঠিক আছি। তো মন খারাপ? আজকে তোমায় অন্যরকম লাগছে। খাবার খেতে যেও, আজকে কথা বলোনি। কি হয়েছে আমায় বলো। কিছু না বৌমনি। বলি বর্ষা বিন্দুকে জড়িয়ে ধরে। 5টায় বর্ণ শ্রাবণ গাড়িতে ওয়েট করছে বর্ষা ও বিন্দুর জন্য। বর্ষা ও বিন্দু দুজনে রেডি হয়ে গাড়ির কাছে আসে। বর্ণের চোখ আটকে যায় বিন্দুকে দেখে। বিন্দু কালো রঙের জামদানি পরেছে। হালকা মেকআপ, লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। শরীরে হালকা গহনা, সব মিলে এক অপরূপাকে দেখছে বর্ণ। এদিকে শ্রাবণ সামনে তাকিয়ে দেখে বর্ষা লাল রঙের লং জামা পরে এসেছে। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। দুজনের চোখাচোখি হয়, দুজনেই চোখ নামিয়ে নেয়। শ্রাবণ বর্ণকে হালকা ধাক্কা দেয়। ওর খুব কেটে যায়। বর্ণ ড্রাইভিং সিটে বসে, তারপরে বিন্দুর পিছনে শ্রাবণ ও বর্ষা। ওরা একটা নদীর পাড়ে যায়। বিন্দু নদী দেখে এগিয়ে যায়, পেছনে বর্ণ আছে। এদিকে বর্ষা ও শ্রাবণ দাঁড়িয়ে আছে। সব নীরবতা ভেঙে শ্রাবণ বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আছি একটু ভালো, একটু খারাপ। একটু ভালো একটু খারাপ কেন? একটু ভালো কারণ অনেক দিন পর তোদের সাথে দেখা হয়। একটু খারাপ কারণ যার জন্য এসেছি সেই তো আমার সাথে কথাই বলে না। সে কে? ভাবি নাকি? বলতে পারো। শ্রাবণের কথা শুনে বর্ষার চোখে পানি আসে। ও নিজেও জানে না কেন। এদিকে বিন্দু ও বর্ণ দুজন দু প্রান্তে দাঁড়িয়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। বিন্দু বলছে না রাগে ভয়, আর বর্ণ ও যা করেছে এতে করে বিন্দুর সাথে কথা বলতে ওর লজ্জা করছে। হঠাৎ করে বর্ণের চোখ যায় পাশ দিয়ে যাওয়া